এই সাবজেক্টটা সম্বন্ধে একটু বলে রাখি আমি। উম সাবজেক্টটা হচ্ছে থিওরিটিক্যাল বেস সাবজেক্ট। আর মানে খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। প্রতিটা কনসেপ্ট যদি বুঝতে পারো, খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো আর যে সাবজেক্টটা হয়তো আমাদের সবারই জানা দরকার। কারণ এখন বর্তমান দিনে যেভাবে থ্রেট বা যেভাবে অ্যা ইন্টারসেপশন বা হ্যাকিং যেভাবে হচ্ছে সবকিছুতেই। তো সেখানে আমাদের সাবজেক্টটা জানাটা সবার পক্ষেই দরকার। আমাদের সিলেবাসে থাক বা না থাক, মানে অ্যাজ আ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু সাইবার সিকিউরিটি কনসেপ্টটা আমাদের কাছে এসেনশিয়াল। তো তার জন্য হয়তো বিটেকের সিলেবাসে সাবজেক্টটাকে এড করেছে। যদিও সাইবার ফরেনসিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটির মধ্যে সাবজেক্টটা তোমার তো থাকবেই, আছেই। তা সত্ত্বেও কিন্তু এই সাবজেক্টটা আমাদের জন্য খুবই দরকার। আমি তার ইম্পর্টেন্সটা আমি বলবো যে কেন সাবজেক্টটা পড়তে হয় আমাদেরকে। তো তার আগে ১ম এই একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করা যাক সাইবার সিকিউরিটি কনসেপ্টটা। আমার বোর্ডটা সবার কাছে ভিজিবল? সবাই দেখতে পাচ্ছ বোর্ডটা? সবাই বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ। তো আমরা ছোট্ট একটা স্টোরি দিয়ে আমরা সাইবার সিকিউরিটি কনসেপ্টটাকে আমরা শুরু করি। ছোট্ট একটা স্টোরি দিয়ে। ওকে? তো আমার গল্পটার নাম হচ্ছে আ গল্পটার নাম হচ্ছে আ ডিজিটাল স্টেট। স্টেট মানে হচ্ছে রাজ্য। ডিজিটাল রাজ্য। আর তার সঙ্গে হচ্ছে আমার সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা সাইবার যোদ্ধা যাকে আমরা বলি, দ্যাট ইজ আ সাইবার সিকিউরিটি এক্সপার্ট। সাইবার যোদ্ধা, সাইবার সিকিউরিটি এক্সপার্ট। এটাকে দিয়ে আমরা গল্পটাকে শুরু করি। এটাকে আমি কেন বলছি, গল্পটা পড়লে আমরা জানলে আমরা অ্যাটলিস্ট সাইবার সিকিউরিটি কেন পড়তে হবে সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তো আমি কনসেপ্টে আসবো। একটা রাজ্য ছিল, যার যে রাজ্যটা তোমার নাম ছিল ডিজিটাল স্টেট বা ডিজিটাল রাজ্য। সেই রাজ্যে সবকিছুই অনলাইনে চলতো। মানুষ বা আমরা যারা মেসেজ করতাম, তারা ইমেলের থ্রু দিয়ে মেসেজ করতাম। আমরা কিছু ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা বাজার করছি এখন বর্তমান দিনে। বা হয়তো আমরা এখনকার দিনে ক্লাউডের যে ভল্ট, সেই ভল্টের মধ্যে আমরা সোনাদানা আমরা সংরক্ষণ করে রাখছি। আর এই রাজ্যটাকে অ্যাকচুয়ালি শাসন করতো ডেটা রাজ্য বলে একজন। আবার যারা রক্ষা করতো তারা হচ্ছে সাইবার যোদ্ধা। তো তাদের কাজ ছিল যে তথ্যের যে গুপ্তধন, মানে আমি কিন্তু একটু মানে সাধু ভাষায় বলার চেষ্টা, মানে পিওর বাংলায় বলছি। তারপরে আমি আসবো আস্তে, আস্তে কনসেপ্টে। তো তথ্যের যে আম গুপ্তধনটাকে অ্যাকচুয়ালি চোর বা জালিয়াত বা কোনো ভাঙচুরকারীদের হাত থেকে রক্ষা করাটা ছিল আমাদের সাইবার যারা যোদ্ধা ছিল তাদের মেইন উদ্দেশ্য ছিল। তো কিন্তু কি হলো, একটা সময় কিছু হ্যাকারদের আগমন হলো। দ্যাট ইস আ আ ব্লাক হ্যাকার। ওকে? যাকে অন্ধকার হ্যাকার বলা হয়। আমরা আসবো ডিফারেন্ট টাইপের হ্যাকারের কনসেপ্টে। তো এরা কিন্তু দূরের কোনো অন্ধকার জগতে এরা বাস করত। একে বলা হয় ডার্ক হ্যাকার। ওকে? তাদের মধ্যে ছিল ফিশার বলে একজন হ্যাকার ছিল, যার কাজ ছিল যে কোনো একটা ভুল ইমেইল পাঠিয়ে মানুষের তথ্য চুরি করত। ঠিক আছে? এটাকে বলা হয় ফিশার। আমরা পরে আসবো। দেন তোমার ছিল ম্যালওয়্যার। ক্ষতিকর কিছু সফটওয়্যার ছড়িয়ে তোমার কম্পিউটারটাকে নষ্ট করার চেষ্টা করত। দ্যাট ইস আ ম্যালওয়্যার। সব কিন্তু এরা কিন্তু অন্ধকার হ্যাকারের নামগুলো বলছি। ransomware, তথ্যগুলোকে লক করে হয়তো তোমার কোনো একটা পার্টিকুলার ডেটাকে হয়তো লক করে দিয়ে তোমার কাছে কিছু টাকার ডিমান্ড করতো। দ্যাট ইস আ মুক্তিপণ চেয়ে বসতো। আরেকটা তোমার হচ্ছে স্পাইবোট। স্পাইবোট কি করে না, চুপি, চুপি মানুষকে নজরে রাখতো। যাকে বলা হয় স্পাইবোট। ওকে? মানে তারা কিন্তু মানে প্রতিদিন রাজ্যের যে সিস্টেম, সেই সিস্টেমগুলোকে ভাঙার চেষ্টা করতো এই সমস্ত ডার্ক হ্যাকাররা। এবার তখন কি করলো সাইবার যারা যোদ্ধা, তখন কি করলো? তখন তারা মানে সাইবার সিকিউরিটির কিছু অস্ত্র দিয়ে তারা এগুলোকে ব্যবহার করে কিছুটা হলেও ডার্ক হ্যাকারদের কাছ থেকে তারা রক্ষা পেত। যেমন তারা ব্যবহার করতো ফায়ারওয়াল। মানে ফায়ারওয়ালটা হচ্ছে অনেকটা রাজপ্রাসাদের গেটের মতন। মানে কোনো সন্দেহজনক কেউ হয়তো তোমার যখন ঢুকতে চাইছে তাকে বন্ধ করতো এই ফায়ারওয়াল দিয়ে। দেন তারা ইউজ করতো অ্যান্টিভাইরাস সফটওয়্যার, মানে ভাইরাস ধ্বংস করতো অ্যান্টিভাইরাস দিয়ে। দেন তারা যে কথাগুলো তারা বলতো বা যে ডেটাগুলো তারা পাঠাতো, সেই বার্তাগুলোকে অ্যাকচুয়ালি কোডে রূপান্তর করতো। যাতে করে কেউ সেটাকে পড়তে না পারে। আমি হয়তো হাই বলে কোনো মেসেজ পাঠাচ্ছি, সেটাকে হয়তো তারা এনক্রিপ্ট করে হয়তো অন্য কোনো একটা কোডে হয়তো কনভার্ট করতো। এটাকে বলা হয় এনক্রিপশন। ওকে?
তারপরে হয়তো কোনো পাসওয়ার্ড বা কোনো বায়োমেট্রিক, যাতে করে সঠিক লোক ছাড়া যাতে করে আমার সিস্টেমে কেউ প্রবেশ করতে না পারে। আবার তার সঙ্গে, সঙ্গে হচ্ছে তোমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যে শুধুমাত্র পাসওয়ার্ড নয়, আরো একটা ধাপ নিরাপত্তা ব্যবহার করে তারা কিন্তু তথ্যগুলোকে তারা আ মানে সেফ বা সিকিউর রাখার চেষ্টা করত। ওকে? তার মানে এছাড়াও কিন্তু তারা ওই রাজ্যের জনগণকে শেখাতো যে কোনো অচেনা ইমেইল তোমরা খুলবে না। কোনো সফটওয়্যার তোমরা যখন আপডেট করবে তখন দেখে শুনে আপডেট করবে। কোনো পাসওয়ার্ড তোমরা কাউকে বলবে না। ওকে? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই রাজ্যের, এগুলো মানে জনগণকে তারা শেখাতো। এবার বাস্তব জীবনে আমাদের রাজ্য মানে আজকের দুনিয়ায় আমাদের মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট সবই কিন্তু এই ডিজিটাল রাজ্যের একটা করে অংশ। আমরা প্রত্যেককে হয়তো আমরা মানে একজন করে সাইবার যোদ্ধা না হলেও কিন্তু আমাদের ডেটা বা আমাদের পরিচয়গুলোকে রক্ষা করতে আমাদেরকেই রক্ষা করতে হবে। তার জন্য যা কিছু শেখার, যা কিছু জানার কিন্তু আমাদেরকেই জানতে হবে। ওকে? তার মানে এই সাইবার সিকিউরিটি শুধুমাত্র যে একটা বিষয় বা একটা সাবজেক্ট তা কিন্তু নয়। এটা আমাদের একটা ডিজিটাল একটা মানে কি বলবো? ডিজিটাল একটা অস্ত্র, যেটাকে ব্যবহার করে যাতে করে আমরা আমাদের ডেটা বা আমাদের মানে ইনফরমেশন যাতে কোনোভাবে লিক না হয়। তো মানে চাইলে আমরা এই গল্পটাকে আরো এক্সটেন্ড করতে পারতাম। মানে তার মানে আমাদের এই রাজ্যের অ্যা মানে আমাদের রাজ্যটাকে যদি সিকিউর রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের দরকার কিছু নিরাপদ কিছু ডিভাইস, আর আমাদের মনটাকে সবসময় সজাগ রাখতে হবে। যাতে করে এই ধরনের সাইবার থ্রেট গুলো থেকে আমরা কিছুটা নিজেদেরকে রক্ষা করতে পারি। ওকে? তো দ্যাট ইস আ ডিজিটাল স্টেট অ্যান্ড সাইবার সিকিউরিটি একটা বেসিক একটা মানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এর একটা বিশেষ গল্প। এটাকে দিয়ে আমি ১ম এ শুরু করছি। এরপর আমরা যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি, ইন্ট্রোডাকশন টু দ্য সাইবার সিকিউরিটি। আমাদের আজকের ১ম টপিক যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য সাইবার সিকিউরিটি। সেই সাইবার সিকিউরিটি কনসেপ্টে আমরা আজকে ১ম দিয়ে সেটা দিয়ে শুরু করব। ঠিক আছে? চলো। ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি। খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যদি ভালো করে প্রত্যেকটা কনসেপ্ট যদি বুঝতে পারো। অনেক কিছু কনসেপ্ট যেটা জানার আছে বা বোঝার আছে। আর যে কনসেপ্ট গুলো আমরা এখানে বলবো সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন যে খুব বেশি কঠিন হয় তা কিন্তু নয়। মানে ইজি কোয়েশ্চেন আসবে, কিন্তু তোমাকে পুরো কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। বুঝলে তুমি কিন্তু নিজের ভাষাতে তুমি বানিয়ে সেটাকেও লিখতে পারবে পরীক্ষায় যদি আসে। তো ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটির মধ্যে ১ম এই আমরা যে কনসেপ্টটা নিয়ে ডিসকাশন করব যে সাইবার সিকিউরিটি বলতে কি বোঝায়? হোয়াট ইস সাইবার সিকিউরিটি? হোয়াট ইস সাইবার সিকিউরিটি? সেই কনসেপ্টে ফার্স্টে আমরা একটু চলে আসি। তো সাইবার সিকিউরিটি হচ্ছে আ বেসিক্যালি একটা বেসিক্যালি একটা প্র্যাকটিস বেসিক্যালি একটা প্র্যাকটিস অফ প্রোটেক্টিং কম্পিউটার। যে প্র্যাকটিসের থ্রু দিয়ে আমরা আমাদের কম্পিউটারগুলোকে আমরা প্রোটেক্ট করে রাখতে পারবো, সেই ধরনের প্র্যাকটিসকে আমরা বলছি সাইবার সিকিউরিটি। শুধুমাত্র প্র্যাকটিস অফ প্রোটেক্টিং কম্পিউটার নয়, প্র্যাকটিস অফ বা প্র্যাকটিস ফর প্রোটেক্টিং দ্য নেটওয়ার্কস। আমরা আমাদের যে নেটওয়ার্কের থ্রু দিয়ে আমরা কমিউনিকেশন করি, সেই নেটওয়ার্কটাকেও আমাকে প্রোটেকশন করে রাখতে হবে বা প্রোটেক্ট করে রাখতে হবে। বা প্রোটেক্টিং কম্পিউটারস, প্রোটেক্টিং নেটওয়ার্ক ছাড়াও প্রোটেক্টিং প্রোগ্রামস, আমরা যে প্রোগ্রামস গুলোকে নিয়ে কাজ করি আমাদের কম্পিউটার সিস্টেমে বা অনলাইনে যে প্রোগ্রামগুলোকে নিয়ে আমরা কাজ করি, তাকে আমাকে প্রোটেক্ট করে রাখতে হবে। দ্যাট ইজ আ প্রোটেক্টিং প্রোগ্রামস। অ্যান্ড সর্বোপরি হচ্ছে প্রোটেক্টিং দ্য ডেটা ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। যাতে করে আমার কম্পিউটার, আমার নেটওয়ার্ক, আমার প্রোগ্রাম, আমার ডেটা আমি এমনভাবে প্রোটেক্ট করে রাখবো, যাতে করে কোনো আনঅথরাইজড কোনো অ্যাক্সেস যাতে সেখানে না হয়। আনঅথরাইজড অ্যাক্সেস মানে বোঝায় যে হয়তো যার অথেন্টিকেশন নেই বা যার ভ্যালিড কোনো ইমেল মানে তার আইডি পাসওয়ার্ড নেই, তাকে বলা হয় অথরাইজড ইউজার। তো সেই ইউজার যাতে আমার আমার কম্পিউটার, আমার নেটওয়ার্ক বা আমার প্রোগ্রাম বা আমার ডেটা যাতে কোনোভাবে যাতে অ্যাক্সেস করতে না পারে। ওকে? অ্যান্ড আ ডেটা ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। তার সঙ্গে, সঙ্গে হচ্ছে যে শুধুমাত্র যে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে আমরা আমাদের ডেটা বা আমাদের নেটওয়ার্ক বা আমাদের প্রোগ্রামগুলোকে প্রোটেক্ট করে রাখবো না। তার সঙ্গে হচ্ছে যাতে করে কোনো অ্যাটাক না হয়। আমরা কিন্তু অ্যাটাক থেকেও কিন্তু আমরা যাতে করে আমরা রক্ষা পেতে পারি, বা যাতে অ্যাক্সিডেন্টাল যাতে কোনো ড্যামেজ না হয় আমাদের ডেটার বা আমাদের নেটওয়ার্কের বা আমাদের প্রোগ্রামসের। অর থেফট মানে যাতে চুরি হয়ে না যায় ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। তাকে আমরা এক কথায় বলছি সাইবার সিকিউরিটি। তাহলে এখন যদি পুরোটা যদি আমি একসাথে বলার চেষ্টা করি যে সাইবার সিকিউরিটি অ্যাকচুয়ালি কি? না, সাইবার সিকিউরিটি হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিস অফ প্রোটেক্টিং কম্পিউটারস, নেটওয়ার্কস, প্রোগ্রামস অ্যান্ড ডেটা ফ্রম
unauthorized access, attack, damage or theft in the digital world, তাকে আমরা এক কথায় বলছি সাইবার সিকিউরিটি। এবার এই সাইবার সিকিউরিটি অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা এনশিওর করে, সাইবার সিকিউরিটি আমাদেরকে যেটা এনশিওর করে, তো তার মধ্যে ১ম যেটা আমাকে এনশিওর করে সেটা হচ্ছে কনফিডেনশিয়ালিটি। ভেরি ইম্পোর্টেন্ট একটা টার্ম সাইবার সিকিউরিটি ডোমেনে, কনফিডেনশিয়ালিটি, কনফিডেনশিয়ালিটি। 2nd হচ্ছে ইন্টিগ্রিটি, 3rd হচ্ছে অ্যাভেইলেবিলিটি। ওকে? তাহলে এই ৩ টে কনসেপ্টকে কিন্তু সে এনশিওর করছে। প্রতিটা কনসেপ্ট আমরা এক্সপ্লেইন করব যে হোয়াট ইস কনফিডেনশিয়ালিটি, হোয়াট ইস ইন্টিগ্রিটি বা হোয়াট ইস অ্যাভেইলেবিলিটি। ওকে? এই ৩ টে টার্মকে কিন্তু ভালো করে আমাদেরকে এনশিওর করছে। আবার এই ৩ টে টার্মকে আমরা এক কথায় বলতে পারি, এটাকে দেখো কনফিডেনশিয়ালিটি মানে হচ্ছে সি, আমরা ইন্টিগ্রিটি থেকে আমরা পাচ্ছি আই, আর একটা হচ্ছে আমাদের অ্যাভেইলেবিলিটি। তো এখান থেকে আমরা পাচ্ছি এ, এখান থেকে আমরা পাচ্ছি এ। তাহলে এটাকে বলা হয় সিআইএ ট্রায়াড। ওকে? এই সিআইএ ট্রায়াড কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা পার্ট আমাদের সাইবার সিকিউরিটির মধ্যে। তো আমরা খুব সংক্ষেপে হোয়াট ইস কনফিডেনশিয়ালিটি বা হোয়াট ইস ইন্টিগ্রিটি বা হোয়াট ইস অ্যাভেইলেবিলিটি সেটা কিন্তু আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব খুব সংক্ষেপে। তারপরে যখন আমরা সিআই যখন ট্রায়াড পড়ব তখন সেখানে গিয়ে আমরা এই কনফিডেনশিয়ালিটি বা ইন্টিগ্রিটি বা অ্যাভেইলেবিলিটি নিয়ে আমরা কিন্তু আরো ডিটেইলস এ আমরা পড়ব। তো এই ৩ টে কনসেপ্টকে কিন্তু এনশিওর করে আমাদের সাইবার সিকিউরিটি। তাহলে ১ম চলে আসি আমি কনফিডেনশিয়ালিটির কনসেপ্টে। ওকে? কাকে বলা হয় কনফিডেনশিয়ালিটি? ধরে নাও যে আমার কাছে কিছু ডেটা আছে। তো আমি ডেটাগুলোকে এমনভাবে প্রোটেক্ট করে রাখছি যাতে করে শুধুমাত্র অথরাইজড যারা পিপল তারাই একমাত্র আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারে। তো দ্যাট ইস কল্ড কনফিডেনশিয়ালিটি। মানে আমি কনফিডেন্স এর সাথে বা কনফিডেন্সিয়ালি আমি কিছু ডেটাকে রাখছি, লুকিয়ে চুরিয়ে রাখছি যাতে করে শুধুমাত্র যাদের ভ্যালিড অথেন্টিকেশন আছে তারাই কিন্তু ওটাকে যাতে অ্যাক্সেস করতে পারে। আদার্স কিন্তু যারা আনঅথরাইজড কোনো ইউজার তারা যেন কোনোভাবেই আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করতে না পারে। তাহলে কনফিডেন্সিয়ালিটিকে এক কথায় বলা হয় যে অথরাইজড ইউজার বা পিপল ক্যান অ্যাক্সেস ডেটা, ক্যান অ্যাক্সেস ডেটা। তাকে আমরা বলছি কনফিডেনশিয়ালিটি। সেকেন্ড টার্মটা চলে আসি আমরা ইন্টিগ্রিটির কনসেপ্টে। ইন্টিগ্রিটি হচ্ছে যে আমার ডেটাগুলো যেগুলো আমার স্টোর থাকবে আমার কম্পিউটারে বা নেটওয়ার্কে সেগুলো কিন্তু সবসময় যেন অ্যাকুরেট থাকে। আর যেন সেটা যেন আনঅল্টার্ড হয়। তাকে যেন কেউ অল্টার করতে না পারে বা চেঞ্জ করতে না পারে। অতএব ডেটা রিমেইনস অ্যাকুরেট অ্যান্ড আনঅল্টার্ড। তাকে যেন কোনোভাবেই কেউ অল্টার করতে না পারে। অল্টার করলে তো চেঞ্জ হয়ে যাবে। যাতে কোনো অল্টার করতে না পারে। ওকে? আর অ্যাভেইলেবিলিটি মানে হচ্ছে যে আমার একটা সিস্টেম আছে বা আমার কিছু ইনফরমেশন আছে। তো আমি তো যখন চাইবো তখন তো আমি সেটাকে অ্যাক্সেস করতে পারবো। সেরকমভাবে তো আমাকে ওটাকে মানে বিল্ড করতে হবে। যে আমার যখন হয়তো দরকার কোনো একটা ইনফরমেশনকে অ্যাক্সেস করার, আমি যেন সেই সময় যেন আমি ওটাকে অ্যাক্সেস করতে পারি। বা যখন কোনো সিস্টেমকে আমার অ্যাক্সেস করার দরকার, তখনই যেন আমি তাকে যেন অ্যাক্সেস করতে পারি। তাহলে আমার অ্যাভেইলেবিলিটি মানে হচ্ছে যে যাতে করে সবসময় ইনফরমেশন বা সিস্টেমগুলো আমাদের কাছে সবসময় যাতে এভেইলেবল থাকে। অতএব ইনফরমেশন অ্যান্ড সিস্টেম are accessible are accessible when needed। যখন আমার দরকার পড়বে সেই সময় যদি আমি ধরুন যদি না পাই আমার ডেটা বা ইনফরমেশন গুলোকে সেটা তো খুব সমস্যা হয়ে যাবে। তাহলে আমার যখন যে ইনফরমেশনটা দরকার তখন যেন সেই ইনফরমেশন গুলো যেন আমি যাতে অ্যাক্সেস করতে পারি। তো দ্যাট ইজ আ অ্যাভেইলেবিলিটি। ওকে? when needed। তাহলে এটাকে বলা হয় সিআইএ ট্রায়াড। এটা অ্যাকচুয়ালি যেটা এনশিওর করে আমাকে সাইবার সিকিউরিটি দ্যাট ইজ আ সিআইএ ট্রায়াড। আমরা খুব মানে সংক্ষেপে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম। এটাকে হয়তো পরে আমরা আবার ডিটেইলস এ আমরা পড়বো। যখন আমরা সিআইএ ট্রায়াড যখন আমরা পড়বো, মানে অ্যাজ পার দ্য সিলেবাস। আমি এখন জাস্ট তোমাকে ইন্ট্রোডাকশন টু দ্য সাইবার সিকিউরিটি কথাগুলো বলছি। তার মধ্যে আমাদের যে পার্ট গুলো পড়ছে সেই পার্ট গুলোকে কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন করব। এবার তো হোয়াট ইজ সাইবার সিকিউরিটি জানার পর আমরা এখন জানবো যে হোয়াই ইজ সাইবার সিকিউরিটি ইম্পোর্টেন্ট? কেন সাইবার সিকিউরিটি ইম্পোর্টেন্ট কেন? ওকে? তো সেকেন্ড যে কনসেপ্টটা আমরা জানবো সেটা হচ্ছে হোয়াই ইজ cyber security important? Why is cyber security important? Important। তো আমাদের বর্তমানে আমাদের যে জীবনযাত্রা সবটাই কিন্তু ডিপেন্ডেন্ট অন ডিজিটাল সিস্টেম।
যেমন ধরে নাও ব্যাংকিং, যেমন ধরে নাও এডুকেশন, বিজনেস সবকিছুই কিন্তু দেখো এখন ডিজিটাল সিস্টেমের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। আমরা ব্যাংকিং, আমরা মোবাইল ব্যাংকিং করি বা আমরা অনলাইন ব্যাংকিং করছি। আমরা এডুকেশন অনলাইনে আমরা এডুকেশন নিচ্ছি। তো আমাদের লাইফটা কিন্তু পুরোপুরি কিন্তু হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য ডিজিটাল সিস্টেম লাইক ব্যাংকিং বা এডুকেশন। বা ধরুন না কমিউনিকেশন। আমরা যা কিছু কমিউনিকেশন করি সবটাই কিন্তু মানে ওভার দ্য নেটওয়ার্ক। বা ধরুন হয়তো আমি কোনো হেলথ কেয়ার সার্ভিস নিচ্ছি বা আমি শপিং করছি। সবটাই কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের আ ডিজিটাল সিস্টেমের উপরে। আর যত আমরা বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি ডিজিটাল সিস্টেমের উপরে, তত কিন্তু আমাদের থ্রেট গুলো বেশি বেড়ে যাচ্ছে বা বেশি ইনক্রিজ করছে। ওকে? তাহলে আমাদের এই যে থ্রেট, যে ডিফারেন্ট টাইপের হ্যাকার্স বা ডিফারেন্ট টাইপের ভাইরাসেস বা ম্যালওয়্যার বা ডিফারেন্ট টাইপের ফিশিং অ্যাটাক বা ransomware অ্যাটাক বা ডেটা ব্রিচেস, ওকে? তাহলে এগুলো কিন্তু আস্তে, আস্তে কিন্তু বাড়ছে। তাহলে আমার যেকোনো একটা অ্যাটাক যদি হয় আমার সিস্টেমে, তাহলে কিন্তু সেখান থেকে আমার হয়তো মানে that can result in financial loss. আমি হয়তো সেখানে হয়তো আমার যে আইডেন্টিটি তাকে হয়তো কেউ ধরুন হয়তো চুরি করে নিল। আমার যে লগইন আইডি পাসওয়ার্ড কেউ ধরুন চুরি করে নিল। ওকে? তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল সিকিউরিটি একটা থ্রেট। তাহলে এই সমস্ত থ্রেট গুলোকে যদি আমাকে রক্ষা করতে হয়, এদের কাছ থেকে যদি আমাকে বাঁচতে হয়, তো তার জন্য কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি প্রপার প্র্যাকটিসেস আমাদেরকে জানতে হবে বা পড়তে হবে বা আমাকে কিছু সাইবার সিকিউরিটি টুলস আমাদেরকে ব্যবহার করতে হবে বা কিছু সিস্টেম আমাদেরকে ব্যবহার করতে হবে। যারা কিনা সিকিউর। ওকে? তো তার জন্যই কিনা আমাদেরকে সাইবার সিকিউরিটি আমাদের কাছে এতটা ইম্পোর্টেন্ট। আমাদের কাছে কিন্তু এতটা ইম্পোর্টেন্ট। দ্যাট ইস হোয়াট ইস ইম্পোর্টেন্ট হোয়াই ইস সাইবার সিকিউরিটি ইম্পোর্টেন্ট? এটা আমরা পরে আরো এলাবোরেট করব। থার্ড টার্মটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটির মধ্যে যে কমন সাইবার থ্রেট কি, কি আছে? যে সাইবার থ্রেট গুলোকে নিয়ে আমরা পরে আবার ইন ডিটেইলস এ আমরা ডিসকাশন করব। আমি ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি কনসেপ্ট বলতে গিয়ে কিন্তু এই টার্ম গুলোকে আমি একটু করে এক্সপ্লেইন করছি। জাস্ট ব্রিফলি দেন সেগুলোকে নিয়ে আমরা কিন্তু এলাবোরেট করব। তো কমন সাইবার সিকিউরিটি থ্রেট যেগুলো আছে, আমরা পপুলার কিছু থ্রেটের নাম আমরা সবাই জানি। যেমন আমার ডিফারেন্ট টাইপের থ্রেট যেমন ধরুন হয়তো ম্যালওয়্যার একটা টাইপ অফ থ্রেট। যেমন ধরে নাও ফিশিং একটা থ্রেট। থার্ড ধরে নাও ransomware এটাও এক ধরনের সাইবার থ্রেট, ransomware। যেমন ধরে নাও স্পাইওয়্যার প্রতিটা কাজ আমি আর ২-১ লাইন করে বলব এখানে। তারপর ধরে নাও হয়তো DDoS অ্যাটাক সব কিন্তু ডিফারেন্ট টাইপের সাইবার থ্রেট। ডিফারেন্ট টাইপের সাইবার থ্রেট। আমাদের কিন্তু থ্রেট গুলোর নামটা আমি ১ম দিনই বলে রাখছি, যাতে করে এই থ্রেট গুলোর সাথে আমাদের মানে আমরা ফ্যামিলিয়ার হতে পারি। আর লাস্ট হচ্ছে আমাদের ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ওকে? তাহলে এই যে সাইবার সিকিউরিটি সাইবার থ্রেট যেগুলো রয়েছে কমন, সবথেকে কমন কিন্তু এগুলো সাইবার থ্রেট। এবার ফার্স্ট চলে আসি ম্যালওয়্যার এর কনসেপ্টে। ম্যালওয়্যার ম্যালওয়্যার মানে হচ্ছে ম্যাল ফর হচ্ছে ম্যালিসিয়াস। আর ওয়্যারটা কিন্তু এসছে কোনো সফটওয়্যার থেকে। তাহলে ম্যালওয়্যার মানে হচ্ছে একটা ম্যালিসিয়াস একটা সফটওয়্যার। একটা ম্যালিসিয়াস একটা সফটওয়্যার। লাইক তুমি ধরতে পারো ম্যালিসিয়াস সফটওয়্যার মানে তুমি ধরতে পারো যে সেটা কোনো ভাইরাস হতে পারে বা সেটা কোনো ওয়ার্মস হতে পারে বা সেটা কোনো ট্রোজান হর্স হতে পারে। TROJANS ট্রোজান। তো ডিফারেন্ট টাইপের কিন্তু আমার এরকম ম্যালিসিয়াস সফটওয়্যার আছে যারা কিন্তু তোমার সিস্টেমটাকে কিন্তু কোরাপ্ট করে দিতে পারে। নাম্বার 2 হচ্ছে ফিশিং। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার থ্রেট। তো ফিশিং মানে হচ্ছে কোনো ফেক ইমেইল। দেখবে তোমাদের সময় দেখবে অনেক সময় দেখবে আমাদের কাছে ফেক ইমেইল আসে যে তুমি হয়তো এত টাকা লটারিতে তুমি জিতে গেছো। তুমি এখানে এই ফর্মটা ফিল আপ করে পাঠাও। তাহলে তোমাকে হয়তো সেই টাকাটা তোমাকে ডিসবার্স করা হবে। তুমি সেই ফর্মটা ফিল আপ করে যখন পাঠালে তোমাকে বলল যে এত টাকা রেজিস্ট্রেশন ফি লাগবে ৳২০,০০০। তারপর তুমি ৳১,০০,০০০ পাবে। দ্যাট ইস আ ফেক ইমেইল। তো এরকম ছাড়া তোমার ধরো কিছু ফেক ওয়েবসাইটও আছে। কিছু ফেক ওয়েবসাইটও আছে। যেখানে মানে সেখানে কিন্তু এই সমস্ত ফেক ইমেইল বা ফেক ওয়েবসাইট দিয়ে ওরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইউজারের ওরা পার্সোনাল যে ইনফরমেশন গুলো কিন্তু ওরা রিভিল করে। ওকে? টু রিভিল পার্সোনাল ইনফরমেশন। টু রিভিল পার্সোনাল ইনফরমেশন। তোমার আইডি, তোমার অ্যাকাউন্ট নাম্বার, তোমার পাসওয়ার্ড, তোমার আইএফএসসি কোড হয়তো ওরা চেয়ে বসে। যদি কেউ না বুঝে ধরুন এগুলো যদি দিয়ে দেয়, তো তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ধরুন তার যে টাকা পয়সাগুলো আছে সবই তোমার ধরুন চলে যাবে। টু রিভিল পার্সোনাল ইনফরমেশন। তাহলে টু রিভিল দ্য পার্সোনাল ইনফরমেশন এগুলোকে কিন্তু মানে রিভিল করতে কিন্তু অ্যাকচুয়ালি ফিশিং অ্যাটাক হয় বা ফিশিং অ্যাটাক করা হয়। নাম্বার 3 হচ্ছে ransomware। ransomware মানে ransomware একটা তোমার সিস্টেমটাকে লক করে দেবে।
এবার ডিমান্ড করবে কিছু পেমেন্টের জন্য। বলবে যে তোমার সিস্টেমটা লক হয়ে গেছে বা তোমার ব্যাংকের অ্যাকাউন্ট লক হয়ে গেছে, তোমাকে এটাকে আনলক করতে গেলে এত টাকা লাগবে। ওকে? তাহলে লকস ইউর সিস্টেম অ্যান্ড ডিমান্ড পেমেন্ট। ওকে? লকস ইউর সিস্টেম অ্যান্ড ডিমান্ড পেমেন্ট। এটাকে আমরা আরো বেশি এলাবোরেট করব। ডিমান্ড পেমেন্ট। নাম্বার 5 হচ্ছে স্পাইওয়্যার। স্পাই মানেই বুঝতে পারছো যে ও মানে সিক্রেটলি রেকর্ড করবে তোমার অ্যাক্টিভিটিস। তুমি জানতেই পারবে না যে কে তোমাকে ইয়ে করছে। ও সিক্রেটলি কিন্তু রেকর্ড করবে তোমার অ্যাক্টিভিটিস। ওকে? তো এটাকে বলছি আমরা স্পাইওয়্যার। ওকে? এটাকে বলছি আমরা স্পাইওয়্যার। ওকে? তাহলে আমি এখানে যদি স্পাইওয়্যার সম্বন্ধে যদি এক লাইন লিখি, আমি লিখতে পারি সিক্রেটলি রেকর্ড ইওর অ্যাক্টিভিটিস। তুমি সারাদিনে যা, যা করছো, তুমি কতবার তুমি ইন্টারনেট ব্যাংকিং করছো, তুমি কতবার হয়তো কাউকে হয়তো ফোনপে বা ইয়ে দিয়ে তুমি টাকা পেমেন্ট করেছো, ঠিক আছে? তুমি কোন মেল আইডি তুমি খুলেছো, সেই মেল আইডির পাসওয়ার্ড কি? সবকিছু তোমার সারাদিনে তোমার যে অ্যাক্টিভিটি কিন্তু সবসময় কিন্তু ওর কিন্তু রেকর্ড করছে। দ্যাট ইজ আ স্পাইওয়্যার। নাম্বার 5 হচ্ছে DDoS অ্যাটাক। তো DDoS অ্যাটাকটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিসেস অ্যাটাক। মানে তোমার সিস্টেমের লোডটাকে এতটা বাড়িয়ে দেবে যাতে করে সেই সময় তুমি কোনো কাজ করতে পারবে না। মানে তোমার যে সিস্টেমটা তাকে কিন্তু বেসিক্যালি ওভারলোড করে দিচ্ছে। তাহলে সিস্টেম ওভারলোড সিস্টেম টু মেক ইট আনঅ্যাভেলেবল, টু মেক ইট আনঅ্যাভেলেবল, টু মেক ইট আনঅ্যাভেলেবল। দ্যাট ইজ কল্ড ডস অ্যাটাক বা ডিডস অ্যাটাক। আর লাস্ট হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার থ্রেট। যে তুমি সেন্ডার আর এ ধরনের রিসিভার, তো তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে। তাহলে এই যে তোমার মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে, তাহলে এই মাঝখান থেকে কোনো একজন পার্সন বা কোনো একজন হ্যাকার সে কিনা তোমাদের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে সেন্ডার আর রিসিভারের মধ্যে, সে কিন্তু এটাকে ইন্টারসেপ্ট করবে। সে কিন্তু এটাকে ইন্টারসেপ্ট করে নেবে। ওকে? অর্থাৎ ইন্টারসেপ্ট ডেটা বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। ওকে? দ্যাট ইজ আ ইন্টারসেপ্ট। ওকে? ১ মিনিট, হ্যাঁ? একটা কল আসছে। আমি জাস্ট ১ মিনিট একটা কলটা রিসিভ করি। হ্যালো? হ্যাঁ, ঠিক আছে। আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাকে ডিটেইলস বলে দিচ্ছি। ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ করো। হুম? তুমি তাহলে আকরামদের সঙ্গে পড়ো, তাই তো? আকরামদের সঙ্গে পড়ো। ওকে, ওকে। আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাকে ডিটেইলস বলে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে, চলো। হ্যাঁ, যেটা বলছিলাম যে সেন্ডার আর রিসিভারের মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি, তাদের মাঝখানে কিন্তু ইন্টারসেপ্ট করছে আমার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। দিয়ে তোমার তোমার ধরো যে ডেটা দিয়ে তোমরা হয়তো কমিউনিকেশন করছো বা শেয়ার করছো বা তোমরা যে ইনফরমেশন শেয়ার করছো সেগুলো কিন্তু হ্যাক করে নিতে পারে। দ্যাট ইজ আ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তাহলে এগুলো হচ্ছে কমন কিছু সাইবার সিকিউরিটি কিছু থ্রেট, যেগুলো থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই মানে আমাদেরকে রক্ষা পেতে হবে এদের এদের হেল্প নিয়ে। অলরেডি আমি সাইবার সিকিউরিটি যেটা মানে ট্রায়েড অ্যাকচুয়ালি সিআইএ ট্রায়েড, এটা কিন্তু হচ্ছে আমাদের কনফিডেন্সিয়ালিটি বা ইন্টিগ্রিটি বা অ্যাভেলেবিলিটি, এটাকে বলা হয় সাইবার সিকিউরিটি গোলস। সাইবার সিকিউরিটি গোলটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে ওই ট্রায়েডগুলো আমি বলে দিয়েছি। সাইবার সিকিউরিটি গোলস এর মধ্যে কিন্তু পড়ছে অ্যাকচুয়ালি ওই ৩ টে ট্রায়েড। ওকে? দ্যাট ইজ আ সিআইএ ট্রায়েড। এটা কিন্তু অলরেডি আমি ডিসকাসড আমি করে নিয়েছি সিআইএ ট্রায়েড সম্বন্ধে। এবার কত রকমের সাইবার সিকিউরিটি হতে পারে? টাইপস অফ সাইবার সিকিউরিটি। টাইপস অফ সাইবার সিকিউরিটি। আমি কিন্তু তোমাকে এগুলো কিন্তু কোনো টপিক বলছি না কিন্তু। আমি তোমাকে বলছি ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি কনসেপ্ট। তার মধ্যে কিন্তু আমি এই পার্টগুলোকে আমি ইন্ট্রোডাকশনের মধ্যে আমি পার্টগুলোকে কিন্তু আমি জাস্ট এমফাসিস করছি। বেসিক বেসিক কিছু পার্টগুলোকে। এই প্রত্যেকটা পার্ট নিয়ে কিন্তু আমরা ইন ডিটেইলস এ আমরা পড়বো আমাদের সিলেবাসে। তো যে ডিফারেন্ট টাইপের যে সাইবার সিকিউরিটি আছে তার মধ্যে আমরা সম্ভবত এই টাইপগুলো আমরা খুব মানে মাথায় রাখি বা মনে রাখি বা জানি হয়তো টাইপগুলো। যেমন ধরো নাম্বার 1 হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটি মানে আমার নেটওয়ার্কটাকে তো ফার্স্ট আমাকে প্রোটেকশন করতে হবে বা প্রোটেক্ট রাখতে হবে। আমার ইন্টারনাল যে নেটওয়ার্ক কোত্থেকে না ফ্রম দ্য ইন্ট্রুশন
বা অ্যাটাক থেকে। তো তাকে নিয়ে যে ডিল করে, যে সাবজেক্ট তাকে নিয়ে ডিল করে সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। এটা কিন্তু একটা ডোমেইন। সাইবার সিকিউরিটি কিন্তু ডোমেইন হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। বাট এটা একটা সাবজেক্ট কিন্তু। এটা কিন্তু একটা সাবজেক্ট নেটওয়ার্ক সিকিউরিটি। মাস্টার ডিগ্রিতে একটা সাবজেক্ট। নাম্বার 2 হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। নাম্বার 2 হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন হয়, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন বা কোনো অ্যাপস বা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তো এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলোকে যাতে সিকিউর রাখা যায় তার জন্য তোমার যে স্টাডি তাকে বলা হয় অ্যাপ্লিকেশন সিকিউরিটি। অতএব সিকিউরস অ্যাপস ফ্রম ভালনারেবিলিটি। ওকে? সিকিউর অ্যাপস ফ্রম দ্য ভালনারেবিলিটি। সিকিউর অ্যাপস ফ্রম ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি টার্মটা কিন্তু আমরা অনেকবার আমরা শুনবো বা আমরা পড়বো। ভালনারেবিলিটি। আমরা আসবো সেই টার্মটা ডিটেইলসে। ওকে? যাতে করে কোনো আমার আনঅথরাইজড কোনো অ্যাক্সেস না হয়, যাতে করে আমার অ্যাপটাকে কেউ চেঞ্জ করে দিতে না পারে বা কেউ ডিলিট করে দিতে না পারে। দ্যাট ইস আ ভালনারেবিলিটি। ওকে? নাম্বার 3 হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি। এটাও কিন্তু একটা সাবজেক্ট। ইনফরমেশন সিকিউরিটি কিন্তু একটা সাবজেক্ট। তো সবই কিন্তু হচ্ছে তোমার টাইপস অফ সাইবার সিকিউরিটি। তো ইনফরমেশন সিকিউরিটি মানে হচ্ছে, দেখো নামটা শুনেই বুঝতে পারছি যে আমরা প্রোটেক্ট করছি কোনো ডেটাকে ফ্রম দ্য আনঅথরাইজড অ্যাক্সেস। অতএব তাকে নিয়ে যে স্টাডি, তার যে স্টাডি বা তার নিয়ে যে পড়াশোনা তাকে আমরা বলছি ইনফরমেশন সিকিউরিটি। অতএব প্রোটেক্টস ডেটা ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। নাম্বার 4, নাম্বার 4 অপারেশনাল সিকিউরিটি। অপারেশনাল সিকিউরিটি এটা একটা টাইপ সাইবার সিকিউরিটি, যে মানে আমি ডেটাগুলোকে নিয়ে যখন অপারেশন করছি বা হয়তো হ্যান্ডেল করছি বা হয়তো অ্যাক্সেস করছি, সেই সময় ডেটাগুলোকে আমি কি করে মানে প্রোটেক্ট রাখবো। ওকে? অতএব প্রোটেক্ট হাউ ডেটা ইজ হ্যান্ডেলড অ্যান্ড অ্যাক্সেসড। আমি ডেটাগুলোকে তোমার কিভাবে হ্যান্ডেল করার সময় বা কি করে অ্যাক্সেস করার সময় কি করে প্রোটেক্ট রাখবো বা কেমন করে প্রোটেক্ট রাখবো, সেটাই হচ্ছে আমাদের অপারেশনাল সিকিউরিটি। ওকে? দ্যাট ইজ আ অপারেশনাল সিকিউরিটি। নাম্বার 5 হচ্ছে ক্লাউড সিকিউরিটি। ক্লাউড সিকিউরিটি। ক্লাউড একটা পার্ট। ক্লাউড, তোমাদের ক্লাউড কম্পিউটিং এ বলে অনেকের আছে। ক্লাউড সিকিউরিটি অ্যাকচুয়ালি আমরা আমাদের যে ক্লাউড প্ল্যাটফর্ম, ডিফারেন্ট টাইপের ক্লাউড প্রোভাইডার্স আছে বা ডিফারেন্ট টাইপের ক্লাউড প্ল্যাটফর্ম আছে, যেমন AWS ক্লাউড, গুগল ক্লাউড, ওকে? অ্যাজিওর ক্লাউড। ডিফারেন্ট টাইপের ক্লাউড আছে যেখানে কিনা আমরা সিকিউর কোন ডেটাকে আমরা স্টোর করতে পারি। তো কেমন করে আমি ক্লাউডের ডেটাগুলোকে আমি কেমন করে সিকিউর করব? ওকে? আমার ক্লাউডের মধ্যে যে ডেটাগুলো স্টোর থাকবে তার সিকিউরিটি আমি কি করে এনশিওর করব? তো তার নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় ক্লাউড সিকিউরিটি। অতএব সিকিউর ডেটা stored in stored in cloud platform. Cloud platform. Okay? That is the cloud security. আরেক ধরনের সিকিউরিটি হয় সেটাও কিন্তু আন্ডার দ্য সাইবার সিকিউরিটি। তার নাম হচ্ছে আইওটি সিকিউরিটি। তোমাদের আইওটি কোনো সাবজেক্ট তোমরা হয়তো এখনো পড়োনি, কিন্তু আইওটি একটা ভাস্ট একটা মানে কোর্স বা একটা সাবজেক্ট। তো আমরা আইওটিতে কি করি? আইওটিতে কিন্তু তোমার ডিফারেন্ট টাইপের স্মার্ট ডিভাইসেস থাকে আইওটি এনভায়রনমেন্টে বা আইওটি নেটওয়ার্কের মধ্যে, যেমন সেন্সর, ক্যামেরা, অ্যাকচুয়েটার্স। তাহলে এই সমস্ত স্মার্ট ডিভাইসগুলোকে আমাকে তো প্রোটেক্ট রাখতে হবে। তো তার জন্য আমি কি করে স্মার্ট ডিভাইসগুলোকে আমি প্রোটেক্ট রাখবো ফ্রম দ্য আনঅথরাইজড অ্যাক্সেস? তো তার জন্য যে স্টাডি তাকে বলা হয় আইওটি, বা তার যে স্টাডি তাকে বলা হচ্ছে আইওটি সিকিউরিটি। ওকে? অতএব প্রোটেক্ট স্মার্ট ডিভাইসেস। ওকে? তাকে আমরা কিন্তু মানে প্রোটেকশন রাখার জন্য তোমার যে টেকনিক বা যে প্রসেস গুলো ফলো করি সেগুলো কিন্তু আইওটি সিকিউরিটির মধ্যে শেখানো হয় বা এই সাবজেক্টের মধ্যে সেগুলো কিন্তু শেখানো হয়। ইজ আ টাইপস অফ সাইবার সিকিউরিটি। ওকে? এবার সাইবার সিকিউরিটির জন্য স্পেসিফিক কিছু টুলস আছে। এটাকে সাইবার সিকিউরিটি টুলস বলা হয়। আমি জাস্ট এগুলো সব আমরা ফ্যামিলিয়ার হচ্ছি। ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটির মধ্যে এই টার্মস গুলোকে আমরা জাস্ট ফ্যামিলিয়ার হচ্ছি, আর কিচ্ছু না। তো যে টুলস গুলোকে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় বা অ্যাজ এ সাইবার সিকিউরিটি টুলস, যার থ্রু দিয়ে হয়তো আমরা সাইবার কিছুটা হলেও আমরা সিকিউর রাখতে পারি আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের ডেটা, আমাদের নেটওয়ার্ক, ওকে? বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার। যেমন ১ম টুলটা হচ্ছে ফায়ারওয়াল।
প্রথম টুলটা হচ্ছে ফায়ারওয়াল। আমরা ফায়ারওয়ালের নাম আমরা অনেক শুনেছি কম্পিউটার নেটওয়ার্ক পড়তে গিয়ে। সেকেন্ড হচ্ছে অ্যান্টিভাইরাস। আমরা আমাদের সিস্টেমে আমরা অ্যান্টিভাইরাস ইনস্টল করি সফটওয়্যার। দেন আমরা কোনো ভাইরাস থেকে যাতে প্রিভেন্ট করতে পারি। নাম্বার 3 হচ্ছে ইম্পোর্টেন্ট যে টুলসটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে এনক্রিপশন। এনক্রিপশন মানে আমরা ডেটাগুলোকে আমরা এনকোড করে দিই যাতে করে সেটা আনরিডেবল হয় আউটসাইডারের কাছে। দেন তাকে হয়তো আমরা সেন্ড করি। তাহলে কি আমার যে ডেটা আমি পাঠাচ্ছি সেটা যদি কেউ বুঝতে না পারে হয়তো কোনো আউটসাইডার, তাহলে তো ওটাকে হ্যাক করে তার কোনো লাভ হবে না। এনক্রিপশন ডিফারেন্ট টাইপের এনক্রিপশন আছে। আমরা এখানে এনক্রিপশন ইউজ করব, আমরা এখানে ডিক্রিপশন ইউজ করব। অতএব সেন্ডার কিন্তু এনক্রিপ্টেড করে পাঠায় আর রিসিভার কিন্তু সেটাকে ডিক্রিপ্ট করে সেটাকে আবার সে রিড করতে পারে। নাম্বার 4 হচ্ছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা কিন্তু আমরা এখন গুগলে জিমেলে খুব দেখি। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন মানে এই মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হচ্ছে এ কিন্তু আমাকে এক্সট্রা কিছু ভেরিফিকেশন স্টেপ কিন্তু অ্যাড করে দেয়। এ অ্যাডস এক্সট্রা ভেরিফিকেশন স্টেপস, অ্যাড এক্সট্রা ভেরিফিকেশন স্টেপস। যে আমি হয়তো লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। তাও হয়তো আমাকে বলে যে মোবাইলে একটা কোড পাঠাচ্ছি, ভেরিফিকেশন কোড সেটাকে তুমি এন্টার করো। দেন তুমি লগইন তারপর তুমি জিমেইলটা ওপেন করতে পারবে। দ্যাট ইজ কল্ড মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। আরেকটা হচ্ছে আমাদের নাম্বার 5 হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজার। আমরা ডিফারেন্ট সময় আমরা দেখো কোনো কিছু একটা হয়তো মেইল আইডি ক্রিয়েট করতে চাইছি, কি পাসওয়ার্ড দেবো আমরা কিন্তু তোমার জানি না। আমরা অনেক সময় কিন্তু উইক পাসওয়ার্ড দিয়ে ফেলি। আমাকে সবসময় কিন্তু তোমার সাজেস্ট করা হয় স্ট্রং পাসওয়ার্ড রেকমেন্ড করা হয়। তো অ্যাকচুয়ালি আমার কোনো স্ট্রং পাসওয়ার্ডকে ক্রিয়েট করতে বা স্টোর করতে সিকিউরলি আমাকে হেল্প করে পাসওয়ার্ড ম্যানেজার। যার থ্রু দিয়ে আমি কোনো সিকিউর মানে স্ট্রং কোনো পাসওয়ার্ডকে আমরা যেমন ক্রিয়েট করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ তাকে যাতে আমরা স্টোর করে রাখতে পারি কোথাও, যাতে করে আমার যখন দরকার পড়বে সেই পাসওয়ার্ডটার আমি যাতে পাসওয়ার্ড ম্যানেজার থেকে যাতে আমি ওটাকে ফেচ করতে পারি। কারণ এত পাসওয়ার্ড তুমি কি করে মনে রাখবে? জিমেলের পাসওয়ার্ড, তোমার ফেসবুকের পাসওয়ার্ড, তোমার হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড, তোমার এত তোমার মোবাইল ফোনের পাসওয়ার্ড, তোমার ধরুন যদি 10টা মেল আইডি থাকে তোমার এতগুলো মেলের পাসওয়ার্ড। তো তার জন্য কিন্তু অনেকে কিন্তু এই পাসওয়ার্ড ম্যানেজার কিন্তু অনেকে ইউজ করে। তো সেটাও কিন্তু একটা অ্যান্টিভাইরাস আমাদের একটা সাইবার সিকিউরিটি একটা টুলস, যাতে করে আমরা ক্রিয়েট অ্যান্ড স্টোর স্ট্রং পাসওয়ার্ড সিকিউরলি। এবার এগুলো তো আমার গেল টুলস, এগুলো হচ্ছে টুলস। এবার আমাদের সাইবার হাইজিন যদি মেনটেন করতে হয় তাহলে আমাদের কি বেস্ট প্র্যাকটিসেস কি দরকার, কি বেস্ট প্র্যাকটিসেস আমাদেরকে নিতে হবে যদি আমরা যদি আমরা হাইজিনটাকে মেনটেন করার চেষ্টা করি, যাতে করে সাইবার সিকিউরিটি যাতে অ্যাটাক যাতে আমাদের না হয়, তার জন্য আমরা কি বেস্ট প্র্যাকটিসেস কি আমাদের নেওয়া উচিত। না আমাদের সবসময় আমাদের ইউজ করা উচিত কোনো স্ট্রং পাসওয়ার্ড, ইউজ স্ট্রং পাসওয়ার্ড মানে এগুলো কিন্তু একটা মানে অ্যাওয়ারনেস অ্যাকচুয়ালি মানে আমরা হয়তো আমাদের মানে সারাউন্ডিংস যাদেরকে হয়তো আমরা সবসময় অ্যাওয়ার করবো যে কোনো সবসময় কোনো স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে। আর সেই পাসওয়ার্ড গুলোকে মানে যাতে রেগুলারলি যাতে চেঞ্জ করা যায়, সপ্তাহে একবার করে যাতে তাকে চেঞ্জ করা যায় পাসওয়ার্ড গুলোকে আমরা কিন্তু রেকমেন্ড করি অ্যাকচুয়ালি মানে অ্যাজ অ্যান অ্যাওয়ারনেস চেঞ্জ দেম রেগুলারলি। তো রেগুলারলি তোমার তো চেঞ্জ করা যায় না। কিন্তু হয়তো সপ্তাহে যদি আমরা একবার করে চেঞ্জ করতে পারি, তাহলে কিছুটা হলেও আমরা কিন্তু আমরা সাইবার হাইজিনটাকে মেইনটেইন করতে পারবো। আবার এটাও আমরা সাজেস্ট করি বা আমরা এটাও কিন্তু আবার তোমার বলি সবাইকে যে ডু নট ওপেন সাসপিসিয়াস ইমেইল, সাসপিসিয়াস ইমেইলস। তোমার কাছে একটা ইমেইল আসলো তুমি হয়তো মানে না দেখেই তুমি হয়তো ওপেন করে দিলে বা কোনো লিঙ্কস, এরকম অনেক সময় তোমার কাছে কোনো লিঙ্কস আসে। সেই সাসপিসিয়াস লিঙ্কস বা ইমেইলগুলো যেন আমরা ওপেন না করি। তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও সাইবার হাইজিনটাকে মেইনটেইন করতে পারবো। এটা কিন্তু একটা বেস্ট প্র্যাকটিসেস। নাম্বার 3 হচ্ছে আমার সিস্টেমে বা আমার মোবাইলে যে সফটওয়্যার বা যে অ্যান্টিভাইরাস আছে তাকে সবসময় আমরা চেষ্টা করব আপডেটেড রাখার। অর্থাৎ কিপ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার অ্যান্ড অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস আপডেটেড আপডেটেড। নাম্বার 4 হচ্ছে যে আমাদের কিন্তু ফায়ারওয়ালটাকে আমাদের সবসময় এনেবল করে রাখতে হবে। আমাদের জেনারেলি কিন্তু আমরা ফায়ারওয়ালটাকে ডিসেবল করে রাখি। যদি আমরা ফায়ারওয়ালটাকে যদি আমরা এনেবল করে রাখতে পারি তাহলে কি হবে না এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ওয়ালস, যেটা হয়তো আমার সিস্টেম আর নেটওয়ার্কের বা তোমার ইন্টারনেটের মাঝখানে কিন্তু একটা ওয়াল, যে ওয়ালটা প্রিভেন্ট করে যে ইন্টারনেট থেকে যখন কোনো ধরনের হয়তো আনওয়ান্টেড কোনো প্যাকেট আসছে বা সাসপিসিয়াস কোনো প্যাকেটস আসছে বা প্যাকেট অফ ডেটা আসছে তাকে কিন্তু ও প্রিভেন্ট করবে। ও ফার্স্টে চেক করবে যে এটা কি ধরনের প্যাকেট, ওই প্যাকেটটার মধ্যে কি আছে বা কি ধরনের ডেটা আছে। যদি দেখে যে কোনো সাসপিসিয়াস কোনো ডেটার মধ্যে রয়েছে ও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তাকে কিন্তু ডিসকার্ড করে দেবে। অর্থাৎ কিন্তু আমাদের ফায়ারওয়ালটাকে কিন্তু এনেবল করে রাখতে হবে সবসময়। নাম্বার 5 হচ্ছে অ্যাভয়েড
অ্যাভয়েড ইউজিং পাবলিক ওয়াইফাই। আমরা অনেক সময় হাওড়া স্টেশনে গিয়ে আমরা ওয়াইফাই করি, পাবলিক ওয়াইফাই, বা কোনো পার্টিকুলার স্টেশন বা কোনো শপিং মল বা কোনো সিনেমা হল। তো আমরা কিন্তু সবসময় কিন্তু এটাকে আমরা এভয়েড করার চেষ্টা করবো। কারণ দেখো আমরা কোনো একটা সেনসিটিভ হয়তো কোনো একটা টাস্ক পারফর্ম করছি। আমি জানি না ওয়াইফাইটাতে তোমার কি কতটা সিকিউর, আমি জানি না। তো সেই সিকিউরিটি যদি না থাকে তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। অর্থাৎ কিন্তু আমরা এভয়েড করবো পাবলিক কোনো ওয়াইফাইকে। চেষ্টা করবো আমরা সবসময় ইউজ করতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, 2FA। ওকে? আর আমরা আমাদের সিস্টেমের ডেটাগুলোকে বা ইনফরমেশনগুলোকে আমরা চেষ্টা করব যাতে করে আমরা রেগুলারলি তাকে ব্যাকআপ নিতে পারি। ব্যাকআপ ডেটা রেগুলারলি। তাহলে হয়তো এই সমস্ত কাজগুলো যদি আমরা নিজেরা মেইনটেইন করি অ্যাজ আ বেস্ট প্র্যাকটিসেস, তাহলে হয়তো কিছুটা হয়তো আমরা সাইবার হাইজিন থেকে আমরা কিন্তু কিছুটা রক্ষা মানে আমরা মেইনটেইন করতে পারবো সাইবার হাইজিনকে। ওকে? তাহলে এই ধরনের বেস্ট প্র্যাকটিসেস গুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আমাদের নিতে হবে বা আমাদেরকে এগুলো মেইনটেইন করার চেষ্টা করতে হবে। এগুলো বেসিক। তো এই সমস্যাগুলোর জন্য কিন্তু অনেক সময় সাইবার অ্যাটাক হয়ে যায়। আমার পাসওয়ার্ডটা হয়তো খুব মানে স্ট্রং পাসওয়ার্ড নয়। আমি হয়তো আমার সিস্টেমটাকে বা আমি বহুদিন আপডেট করিনি। আমার সফটওয়্যার আপডেট নেই। আমার হার্ডওয়্যারটা আপডেট না করলেও চলে কিন্তু আমার অ্যান্টিভাইরাসটা আপডেট নেই। আমার কোনো ফায়ারওয়ালটা ডিসেবল করা আছে। আমি হয়তো সবসময় পাবলিক ওয়াইফাই এ কাজ করি। আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমার মানে মেকানিজম নেওয়া নেই। বা আমি হয়তো রেগুলারলি হয়তো ব্যাকআপও নিচ্ছি না আমার সিস্টেমের। তো যদি তোমার ধরুন হঠাৎ করে যদি তোমার হ্যাক হয়ে যায় তোমার সিস্টেম, তোমার যদি ব্যাকআপ না থাকে, তুমি তো আর পাবে না ডিটেইলগুলোকে কোনোভাবেই। তার জন্য তোমার দিক থেকে তুমি কি প্রোটেকশন নিয়ে রাখবে সেটা কিন্তু তোমাকে ঠিক করা হয়। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেস্ট প্র্যাকটিসেস যেটা আমাদেরকে মেইনটেইন করতে হবে। তো অ্যাকচুয়ালি তার মানে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য সাইবার সিকিউরিটি। তো অ্যাজ আ কনক্লুশন আমি যেটা বলব সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি কিন্তু অবশ্যই এসেনশিয়াল আমাদের ডিজিটাল এজে। যেহেতু আমাদের টেকনোলজি যেভাবে ইভলভিং হচ্ছে, সো সেখানে সাইবার থ্রেট বাড়ছে। এভরিওয়ান ফ্রম ইন্ডিভিজুয়ালস টু দ্য লার্জ অর্গানাইজেশন তাদের অবশ্যই প্রপার সাইবার হাইজিন তাদেরকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে বা অ্যাওয়ারনেস তাদেরকে নিতে হবে যাতে করে তারা মানে স্টে সেফ অনলাইন। ওকে? তার মানে কিন্তু এই সাইবার সিকিউরিটি যে শুধুমাত্র যে তোমার টেকনিক্যাল একটা ইস্যু তা কিন্তু নয়। এই সাইবার সিকিউরিটি কিন্তু বেসিক্যালি নট জাস্ট আ টেকনিক্যাল ইস্যু, ইটস আ হিউম্যান রেসপন্সিবিলিটি। কারণ সাইবার অ্যাটাক থেকে কিন্তু রক্ষা পেতে গেলে তোমার কিন্তু কিছু রেসপন্সিবিলিটি আছে। তুমি যদি সেটা যদি মেইনটেইন না করো তাহলে কিন্তু সাইবার অ্যাটাক তো হওয়ার চান্সেস থাকতেই পারে বা থাকবেই। অতএব তাহলে আমি অ্যাজ আ কনক্লুশন ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি আমি অ্যাজ আ কনক্লুশন হিসেবে তোমার যে পার্টটা বলবো বা যে একটা ট্যাগ লাইন বলবো সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি ইজ সাইবার সিকিউরিটি ইজ নট জাস্ট আ টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল ইস্যু ইটস আ হিউম্যান রেসপন্সিবিলিটি ইটস আ হিউম্যান রেসপন্সিবিলিটি। এটাকে মাথায় রাখার চেষ্টা করো। তাহলে আমরা সাইবার সিকিউরিটি বেসিক কনসেপ্ট গুলো সম্বন্ধে আমাদের কিন্তু সবসময় আমাদেরকে অ্যাওয়ার থাকতে হবে। আর বেসিক কি থ্রেট হতে পারে সেগুলো সম্বন্ধে আমাদেরকে অ্যাওয়ার হতে হবে। যাতে করে আমরা পরবর্তীতে আরো অ মানে যাতে করে কোনো সাইবার অ্যাটাক না হয় ইন ফিউচার আমাদের ডিজিটাল এজে তার দিকে যাতে আমরা সবসময় যাতে আমরা লুক আফটার করতে পারি। ওকে? দিস ইস দ্য কনসেপ্ট। দিস ইস দ্য কনসেপ্ট। তো এই পার্টটা আমরা এই পর্যন্ত সবাই আমরা বুঝতে পেরেছি আমি যেটুকু কথা বলেছি ক্লাসটা শুরু করতে গিয়ে সেখান থেকে এইটুকু পার্ট আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার, বলছি স্যার সিআই ট্রায়াডটা একবার একটু বলবেন আরেকবার। সিআই ট্র্যাডটা আমরা পরে আবার ডিসকাশন করব অঙ্কন। সিআই ট্র্যাডটা আমরা জাস্ট আজকে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি বলার জন্য আমি বলেছি। সিআই ট্র্যাড আমাদের পরে আমাদের টপিক আছে। সেই টপিকের মধ্যে আমি সিআই ট্র্যাডটা আমি ডিসকাশন করব। ঠিক আছে? অতএব সেটা নিয়ে এখন চিন্তা করার কিছু নেই। এখন ওকে তুমি স্যার। সিআই ট্র্যাডের তুমি ৩ টে টার্ম মনে রাখো। সিআই আর এ কি স্পেসিফাই করছে তাহলেই দ্যাটস এনাফ। আমরা সিআই ট্র্যাড নিয়ে আমরা ডিটেইলসে আমরা ডিসকাশন করব। ওকে? ওকে স্যার। ওকে। সি ফর কনফিডেন্সিয়ালিটি, ওকে, আই ফর ইন্টিগ্রিটি আর এ ফর হচ্ছে অ্যাভেলেবিলিটি। ওকে, এটাকে জাস্ট এখন মনে রাখার চেষ্টা করো। এবার আমরা প্রতিটা আমি তো পড়লাম, আস্তে আস্তে পড়লাম, আমরা সবটাই আমরা পড়লাম সাইবার সিকিউরিটি ডেফিনেশন থেকে শুরু করে তার ইম্পর্টেন্স। এবার আমরা তোমার যেটাতে আসবো সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি। হোয়াই সাইবার সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট, আমি জাস্ট মুখে কয়েকটা কথা বলেছিলাম।
এবার আমরা চলে আসবো ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি। ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি, এবার কিন্তু আমরা কোর টপিকে যাচ্ছি। হোয়াট ইজ সাইবার সিকিউরিটির পর আমরা কিন্তু এখন যাচ্ছি ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি। আমি এখানে ফার্স্টেই সাইবার সিকিউরিটি আমি একটা ডেফিনেশন বলেছিলাম, ঠিক আছে, যে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। তো আমি এবার তারপরে যাচ্ছি ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি কনসেপ্টে। প্রথম যে ইম্পর্টেন্সটা আমরা সাইবার সিকিউরিটি যেটা ইম্পর্টেন্স আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে মানে ইউজিং দ্য কনসেপ্ট অফ সাইবার সিকিউরিটি আমরা ডেটাগুলোকে আমরা প্রোটেক্ট করে রাখতে পারি। ইজ আ প্রোটেকশন অফ ডেটা, প্রোটেকশন অফ ডেটা। ফার্স্ট পয়েন্ট, প্রোটেকশন অফ ডেটা মানে আমরা প্রিভেন্ট করতে পারি ডেটা ব্রিচেস, আমরা এনসিওর করতে পারি আমাদের সেন্সিটিভ ডেটা, যেমন ধরুন পার্সোনাল কোনো ডেটা, আমাদের ফিনান্সিয়াল ডেটা, আমাদের বিজনেস ইনফরমেশন, যাতে করে সেগুলোকে আমরা সবসময় রিমেন সিকিউর রাখতে পারি। আর ডেটা ব্রিচেস গুলোকে যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, যাতে করে আমরা এনসিওর করতে পারি যে আমার ডেটাগুলো লাইক পার্সোনাল, ফিনান্সিয়াল বা বিজনেস ইনফরমেশন গুলো আমি রিমেন সিকিউর রাখতে পারি। তাহলে আমি বলছি প্রোটেকশন অফ ডেটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি। সেকেন্ড হচ্ছে প্রোটেকশন অফ অর্গানাইজেশন। প্রোটেকশন অফ অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের যদি আমরা ভিউ পয়েন্ট থেকে যদি আমরা চিন্তা ভাবনা করার চেষ্টা করি যে আজকে আমার অর্গানাইজেশন তো তোমার সেফ নয়, তাহলে আমাকে আমার অর্গানাইজেশনের মধ্যে কোনো বিজনেস অপারেশন চলছে, তাকে আমাকে সেফগার্ড করতে হবে। আমার অর্গানাইজেশনের মধ্যে না কোনো হয়তো ইন্টালেকচুয়াল কোনো প্রপার্টি আছে, তাকে আমাকে সেফগার্ড করতে হবে। আমার অর্গানাইজেশনে একটা ধরুন একটা একটা বিশ্বাস রয়েছে কাস্টমারদের কাছে, তাকে আমাকে সেফগার্ড করতে হবে। ক্লায়েন্টের যে ট্রাস্ট, আজকে হয়তো ধরুন একটা কোনো একটা উল্টোপাল্টা যদি কেউ ইমেল পাঠিয়ে আমার আমার যে অর্গানাইজেশন নিয়ে যদি মানে উল্টোপাল্টা বলে, সেটা তো ঠিক নয়। তাহলে যাতে করে আমি আমার অর্গানাইজেশন যাতে আমি তোমার সিকিউর রাখতে পারি বা প্রোটেকশন রাখতে পারি, তার জন্য কিন্তু আমাদেরকে কিছু সেফগার্ড নিতে হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে আমাকে বিজনেসের যে কন্টিনিউটি বা ফিনান্সিয়াল লসটা যাতে আমরা সবসময় অ্যাভয়েড করতে পারি, তার দিকেও আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে যদি ধরুন হয়তো কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন আমি যদি একটা ভুল যদি কোনো একটা রিউমার ছড়াই, তাহলে তারা কিন্তু প্রথম যেটা হবে সেটা কিন্তু তার একটা ফিনান্সিয়াল লস হবে, বড় একটা ফিনান্সিয়াল লস হবে। তো সেখান থেকেও কিন্তু আমাদেরকে সেফগার্ড হতে হবে। দ্যাট ইজ আ প্রোটেকশন অফ অর্গানাইজেশন। তো আমরা অবশ্যই সাইবার সিকিউরিটি কনসেপ্টটাকে ইউজ করে আমরা কিন্তু আমাদের অর্গানাইজেশন গুলোকে আমরা প্রোটেকশন রাখতে পারি। নাম্বার 3 হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি। ফিনান্সিয়াল সিকিউরিটি, আমাকে অবশ্যই ফিনান্সিয়াল সিকিউরিটি আমাকে প্রোভাইড করে সাইবার সিকিউরিটি। কেন? না আজকে সাইবার সিকিউরিটির জন্য হয়তো আমরা কিছুটা হলেও আমরা প্রিভেন্ট করতে পারি কোনো সাইবার ফ্রড বা থেফট বা কোনো ransomware অ্যাটাক, যেটা আমি একটু আগে বললাম যে হোয়াট ইজ ransomware অ্যাটাক। যে অ্যাটাক গুলো অ্যাকচুয়ালি আমার কোম্পানির যে কস্ট বা আমার ইন্ডিভিজুয়ালস এর যে কস্ট কিন্তু কিছুটা হলেও কিন্তু হ্যাম্পার করে। তো এগুলো কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের সাইবার ফ্রড বা সাইবার থ্রেট বা ransomware অ্যাটাক গুলোকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি? প্রিভেন্ট করতে পারি। ওকে? তাহলে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কি হবে? না আমার কোম্পানির যে ফিন্যান্সিয়াল যে পার্ট বা আমার ইন্ডিভিজুয়াল এর যে ফিন্যান্সিয়াল যে পার্ট, সেটাকে আমরা সিকিউর করতে পারবো। দিস ইজ আ ফিন্যান্সিয়াল সিকিউরিটি। নাম্বার 4 হচ্ছে প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়ালস। প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়ালস। আজকে অ্যাজ আ ইন্ডিভিজুয়ালস আমাদের কিন্তু কিছু ডেটা বা কিছু ইনফরমেশন কিন্তু আছে। আমাদের পার্সোনাল কিছু ডেটা বা আমাদের কোনো আইডেন্টিটি, আমাদের আইডি পাসওয়ার্ড, আমাদের ব্যাংকের আইডি পাসওয়ার্ড সব কিন্তু আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল ডেটা। তাহলে আমাকে অবশ্যই সাইবার সিকিউরিটি কিন্তু আমাকে হেল্প করে ডিফেন্ড করতে এই সমস্ত থেফট বা প্রাইভেসি গুলোকে মানে বজায় রাখতে, বা কোনো সাইবার স্টকিং হচ্ছে কিনা বা কোনো হ্যাক হচ্ছে কিনা, তাতেও কিন্তু আমাকে ইন্ডিভিজুয়ালস কে কিন্তু তোমার প্রোটেকশন রাখতে কিন্তু হেল্প করে সাইবার সিকিউরিটি। এটা একটা ইম্পর্টেন্স বলতে পারি। আবার ধরে নাও নাম্বার 5 ন্যাশনাল সিকিউরিটি। ন্যাশনাল ন্যাশনাল সিকিউরিটি বলতে বোঝায় যে আজকে ন্যাশনাল অর্গানাইজেশন তুমি ভাবো লাইক হয়তো পাওয়ার গ্রিডস বা ট্রান্সপোর্টেশন বা ধরে নাও হয়তো কোনো মিলিটারি বা ডিফেন্স। তাহলে আমাকে কিছু সেফটি বা ক্রিটিক্যাল কিছু মেজার্স আমাকে নিতে হবে এই সমস্ত ন্যাশনাল যে প্রপার্টি গুলো রয়েছে তার উপরে। যাতে করে আমার একটা পাওয়ার গ্রিড যদি কোনো কারণে যদি তোমার ধরুন হয়তো হ্যাকড হয়ে যায়, বা কোনো একটা মিলিটারি বা ডিফেন্স সিস্টেম যদি তোমার হ্যাকড হয়ে যায়, বা আমার ট্রান্সপোর্টেশন সিস্টেম যদি তোমার হ্যাকড হয়ে যায়, তাহলে কত রকমের কত বড় একটা ডিজাস্টার হয় বুঝতে পারছো?
তো তাতেও কিন্তু আমাকে সিকিউর রাখতে গেলে আমাদেরকে অবশ্যই সাইবার সিকিউরিটি কিছু মেজার্স আমাদেরকে নিতে হবে। তো অতএব কিন্তু সাইবার সিকিউরিটি মেজার্স ইউজ করে আমরা কিন্তু ন্যাশনাল সিকিউরিটিটাকে আমরা প্রোভাইড করতে পারি। এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্স অফ সাইবার সিকিউরিটি। আর নাম্বার 6 লাস্ট যে পয়েন্ট আমি বলব সেটা হচ্ছে সিকিউর ডিজিটাল ট্রান্সফরমেশন। সিকিউর ডিজিটাল ট্রান্সফরমেশন। তো আমার ডিজিটাল ট্রান্সফরমেশন ধরুন আজকে তোমার ডে বাই ডে তোমার এত টেকনোলজি তোমার ইভলভ হচ্ছে। আজ তোমার ধরুন ক্লাউড কম্পিউটিং চলে এসছে মার্কেটে। আজকে তোমার ধরুন আইওটি চলে এসছে। ওকে? তাহলে আমাকে এই সমস্ত টেকনোলজি গুলো যদি আমি ইউজ করতে চাই বা অ্যাডপ্ট করতে চাই, তো আমাকে সেটা ভাবতে হবে যে যাতে করে এই সমস্ত টেকনোলজি গুলো আমি সেফলি ব্যবহার করতে পারি। আমি আজকে হয়তো আইওটি ব্যবহার করি। তো যাতে আমি সেফ ব্যবহার করতে পারি। আজকে আমি ডিফারেন্ট অনলাইন সার্ভিসেস আমি ইউজ করছি। আমাদের যেকোনো পারপাসে। তাকে যেন আমি সেফলি ব্যবহার করতে পারি। বা আমি ধরুন আজ হয়তো ক্লাউড কম্পিউটিং আমি ব্যবহার করছি। আজকে আমার ডেটা বা আমার ইম্পোর্টেন্ট যে ডেটা আমার সবকিছু ক্লাউডে আছে, Google ড্রাইভে আছে। তাহলে এই সমস্ত টেকনোলজির অ্যাডপশন গুলো যে হয়তো আমরা নেব, তার অ্যাডপশনটা যেন আমি নিতে পারি, সেফলি নিতে পারি। তাকেও যেন আমরা সিকিউর করতে পারি। আর সেই ডিজিটাল ট্রান্সফরমেশন গুলোকে তোমার সিকিউর করতেও কিন্তু তোমাদেরকে হেল্প করে সাইবার সিকিউরিটি। অতএব এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্স অফ সাইবার সিকিউরিটি। তাহলে আমরা ৬ টা পয়েন্ট পড়লাম। কিন্তু ইম্পোর্টেন্স অফ সাইবার সিকিউরিটি রেসপেক্ট এ আমরা ৬ টা পয়েন্ট পড়লাম। তো যে ৬ টা পয়েন্টই কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট যে, কেন আমাদেরকে সাইবার সিকিউরিটি আমাদের কেন পড়তে হবে বা আমরা কেন সাইবার মেজার্স আমরা কেন নেব। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্স অফ সাইবার সিকিউরিটি। এবার আমরা যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে যে চ্যালেঞ্জেস ইন সাইবার সিকিউরিটি। কি চ্যালেঞ্জেস অ্যাকচুয়ালি ফেস করে সাইবার সিকিউরিটি এই সমস্ত মেজার্স নেওয়ার জন্য কি চ্যালেঞ্জেস অ্যাকচুয়ালি ফেস করে। চ্যালেঞ্জেস ইন সাইবার সিকিউরিটি। আমাদের আরেকটা টপিক তার এই সাইবার সিকিউরিটি রেসপেক্টে যে চ্যালেঞ্জেস অফ সাইবার সিকিউরিটি বা চ্যালেঞ্জেস ইন সাইবার সিকিউরিটি। ওকে? তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি কি চ্যালেঞ্জেস আমরা ফেস করি সাইবার সিকিউরিটি রেসপেক্টে। প্রথম চ্যালেঞ্জেসটা হচ্ছে যে প্রথম যে চ্যালেঞ্জেসটা সেটা তোমার হচ্ছে সফিস্টিকেটেড কিছু থ্রেট থাকে। সফিস্টিকেটেড থ্রেট। কিরকম বিষয়টা? না ধরে নাও যারা অ্যাটাকার, এখনকার যারা অ্যাটাকার না তারাও কিন্তু অনেক সফিস্টিকেটেড হয়ে গেছে। তারা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তারা এখন অ্যাটাকাররা কিন্তু এখন অনেক অ্যাডভান্স টুল দিয়ে কিন্তু অ্যাটাক করে। যেমন তারা হয়তো কোনো এআই টুলস তারা ইউজ করে। তারা হয়তো কোনো মেশিন লার্নিং এর কোনো টুলস তারা ইউজ করে। ওকে? যাতে করে তুমি বুঝতেই পারবে না যে তোমার কাছে অ্যাটাকটা হচ্ছে। এটাকে বলা হয় সফিস্টিকেটেড তোমার থ্রেট। তাহলে এই ধরনের যদি তোমার কোনো অ্যাটাক হয়, যেটাকে হয়তো তোমার এআই টুলস এর থ্রু দিয়ে তোমার কাছে অ্যাটাক হচ্ছে বা ধরে নাও হয়তো কোনো মেশিন লার্নিং কোনো টুল দিয়ে হয়তো তোমার কাছে অ্যাটাক হচ্ছে, তুমি কিন্তু এটাকে খুব সহজে বুঝতেই পারবে না। তুমি বুঝতে না পেরেই তোমার কিন্তু তোমার অ্যাটাক হয়ে যাবে। তুমি কিন্তু এক্সপ্লয়েট হয়ে যাবে। এটাকে বলা হয় সফিস্টিকেটেড থ্রেট। এটা কিন্তু একটা চ্যালেঞ্জেস। ওকে? যদি এই ধরনের কোনো সফিস্টিকেটেড কোনো থ্রেট আসে কোনো ডিভাইস থেকে বা কোনো পারসন এর কাছ থেকে, তাহলে সেটা কিন্তু তোমার মিটিগেট করা কিন্তু খুব টাফ বা ডিফিকাল্ট। নাম্বার 2 হচ্ছে ল্যাক অফ স্কিল প্রফেশনাল। ল্যাক অফ স্কিল প্রফেশনাল। আজকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট মানে ট্রেন্ড যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারা কিন্তু একটা গ্লোবাল শর্টেজ তৈরি হয়েছে। মানে আজকে বড় অর্গানাইজেশন তারা কিন্তু স্কিলড বা ট্রেন্ড কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারা কিন্তু পাচ্ছে না। সেই সংখ্যাটা কিন্তু খুব কম। আজকে প্রচুর কম্পিউটার ইঞ্জিনিয়ার্স আছে। কিন্তু আজকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা সাইবার সিকিউরিটি নিয়ে কিন্তু পড়াশোনা করার লোকজন কিন্তু খুব কম মার্কেটে। সেটা হচ্ছে ল্যাক অফ স্কিল প্রফেশনাল। তো তার জন্য তো আমাদের এটাও তো একটা চ্যালেঞ্জেস। যে আজকে যদি আমাদের হয়তো একটা বড় কোম্পানি আছে, তাকে যদি আমাকে সিকিউর রাখতে হয়, তার ইনফ্রাস্ট্রাকচার যদি আমাকে সিকিউর রাখতে হয়, তো আমার তো স্কিল প্রফেশনাল দরকার। নাহলে আমি কোনোভাবেই তো তাকে আমি মানে সিকিউর রাখতে পারবো না। থার্ড পয়েন্ট হচ্ছে ইভলভিং টেকনোলজি। ইভলভিং টেকনোলজি। যে নতুন টেকনোলজি তো আসছে, ইমার্জিং টেকনোলজি অনেক এসছে। যত নতুন টেকনোলজি আসছে তারা কিন্তু নতুন কিছু সমস্যা তৈরি করছে। যেমন নতুন টেকনোলজি লাইক আইওটি, নতুন টেকনোলজি লাইক ক্লাউড,
নতুন টেকনোলজি লাইক ধরে নাও হয়তো 5G বা 6G, এখন তোমার 6G এবার হয়তো আসতে যাবে। এখন 5G চলে এসছে অলরেডি। তাহলে এই সমস্ত নতুন টেকনোলজি তোমার যত ইভলভ হচ্ছে, তত কিন্তু আমার নতুন কিন্তু কিছু vulnerability কিন্তু আমার তৈরি হচ্ছে বা কিছু সমস্যা আমার তৈরি হচ্ছে। দ্যাট ইস আ vulnerability। তাহলে সেগুলো থেকে কিন্তু তোমার ওভারকাম করাটা খুব বেশি যে সহজ তা কিন্তু নয়। বা এই সমস্ত vulnerability থেকে তোমার মিটিগেট করা বা কমানো কিন্তু খুব একটা সহজ কাজ নয়। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জেস ইন সাইবার সিকিউরিটি। নাম্বার 4, ইনসাইডার থ্রেট। ইনসাইডার থ্রেট যেটাকে বলা হয় ঘরশত্রু বিভীষণ। তোমার ঘরের মধ্যেই শত্রু রয়েছে। তাহলে তুমি তোমার বাড়িকে প্রোটেকশন করে কি লাভ আছে তোমার? তার মানে তোমার যারা এমপ্লয়ি, তারা তোমার সবাই ধরে নাও তোমার কাছে অথেন্টিকেট ইউজার। তো তোমার ওই অথেন্টিকেট এমপ্লয়িদের মধ্যেই হয়তো কেউ হয়তো তোমার ট্রাস্টটাকে হয়তো ব্রেক করছে বা মানে বিশ্বাসটাকে হয়তো ব্রেক করছে। তারাই হয়তো তোমার সিকিউরিটি রিস্ক গুলোকে তারা হয়তো ইম্পোজ করছে। এটা হতে পারে ইনটেনশনালি বা সেটা হতে পারে অ্যাক্সিডেন্টালি। সে জেনেও করতে পারে, আবার না জেনেও করতে পারে। দ্যাট ইজ আ ইনসাইডার থ্রেট। তাহলে ইনসাইডার থ্রেট থাকলে কিন্তু তুমি সাইবার সিকিউরিটি যতই মেজার্স নাও না কেন, তুমি কিন্তু কোনোভাবেই তোমার সিস্টেমকে তুমি কিন্তু প্রোটেক্ট করতে পারবে না। ওকে? নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে যে প্যাচ ম্যানেজমেন্ট। প্যাচ ম্যানেজমেন্ট। অনেক সফটওয়্যার বা যখন আপডেট হয় বা অনেক সিস্টেম আ হয়তো তোমার ধরে নাও তার সাথে কিছু আপডেট প্র্যাকটিস তার মধ্যে নেই। মানে হয়তো আমার একটা সিস্টেম রয়েছে, আমি হয়তো বছরে বা ২ বছর পর হয়তো আপডেট করি। এবার আপডেট যখন করা হয় তখন কিন্তু কিছু প্যাচ কিছু ইনস্টল হয়। মানে প্যাচ লাইক সফটওয়্যার একটা ধরুন একটা পার্ট বা একটা প্রোগ্রাম, তাকে প্যাচ বলা হয়। তাই যদি আমরা রেগুলার যদি আমরা আপডেট প্র্যাকটিসটা রাখি, তাহলে কিন্তু এই প্যাচ গুলো কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। কিন্তু যদি আমি হয়তো আমার সিস্টেম হয়তো বহুদিন ধরে হয়তো আপডেট করা নেই। ওকে? তো আমার অনেক সিস্টেম তোমার ধরে নাও হয়তো তারা কিন্তু এখনো আনপ্যাচড। যে সেই প্যাচ গুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার সিকিউরিটিটাকে কিন্তু ওরা মানে ধরে রাখে বা ওরা কিন্তু ইম্পোজ করতে হেল্প করে। এবার যদি তুমি কোনো কারণে যদি তুমি আপডেট না করো, তাহলে তোমার ওই সিস্টেমটা কিন্তু মানে অ্যাটাক হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি। কারণ তোমার সেই সিস্টেমের মধ্যে কিন্তু তোমার প্রোটেকশন রাখার কিন্তু কোনো ক্ষমতাই নেই। তাহলে আমার কিন্তু সবসময় তাহলে কিন্তু প্যাচ ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে না করা হয়, তাহলে কিন্তু আমাদেরকে সেটাও কিন্তু একটা কিন্তু চ্যালেঞ্জেস সাইবার সিকিউরিটি রেসপেক্ট এ। যে আমাকে রেগুলারলি আমাকে আমার সিস্টেমকে আপডেট রাখতে হবে। যদি আপডেট রাখি তাহলে হয়তো প্যাচ গুলো সঠিক সময়ে ইনস্টল হবে। আমার সিকিউরিটি আ মানে যে মেজার্স গুলো হয়তো ভালোভাবে নেওয়া যাবে। আর যদি আমার সিস্টেম যদি আপডেট না হয় রেগুলারলি বা পিরিয়ডিক্যালি, তাহলে কিন্তু সেই প্যাচ গুলো আনপ্যাচ থেকেই যাবে। তো আমাকে কিন্তু অবশ্যই প্যাচ ম্যানেজমেন্ট করতে হবে। আর এই প্যাচ ম্যানেজমেন্ট যদি তোমার সঠিক সময়ে না করা হয়, তাহলে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জেস ইন সাইবার সিকিউরিটি। তো এছাড়াও আরেকটা আমি লাস্ট পয়েন্ট আমি যেটা বলব সেটা হচ্ছে যে কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশন। কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশন। কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশন নিয়ে পরে আমরা আরো অনেক কথা বলব। কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশন বলতে বোঝায় কিছু অর্গানাইজেশন আছে যারা কিনা আ অনেক তারা কিন্তু বের করেছে। তাকে সাইবার সিকিউরিটি বলা হয়। হ্যাঁ? যেমন তোমার আমাদের নরমাল যেমন কোর্টে যেমন আছে না? ৩০৭, ৪০৭ সেরকম কিন্তু তোমার সাইবার সিকিউরিটি কিন্তু আছে কিছু। যে কি করলে সাইবার সিকিউরিটি কোন এর আন্ডার এ পড়বে। তার জন্য তার মানে কি সাজা হতে পারে। কিন্তু ডিফারেন্ট আছে। তোমাদের হয়তো কিছুটা পার্ট তোমাদের সাইবার সিকিউরিটি হয়তো আছে সাইবার সিকিউরিটির মধ্যে থাকা উচিত সিলেবাসটা। আমি আবার দেখে নেব তাও। তো আমার কিছু অর্গানাইজেশন আছে যারা কিন্তু এই গুলোকে যারা কিন্তু মানে ডিফাইন করে। যেমন GDPR বলে একটা কোম্পানি আছে, হিপা বলে একটা কোম্পানি আছে। পরে আমি আসবো ডিটেইলস এ। যদি তুমি এই সমস্ত কোম্পানির যে গুলো তারা সাজেস্ট করে দিয়েছে বা রেগুলেশন তারা সাজেস্ট করে দিয়েছে, যদি তোমার কোম্পানি যদি তোমার সেগুলো যদি না মেইনটেইন করে বা না মেনে চলে, তাহলে সেক্ষেত্রে তোমার সিস্টেমে তো কমপ্লেক্সিটি আসবেই বা তোমার সিস্টেমে তো সমস্যা আসবেই। আজকে আমাকে কোনো একটা কোম্পানি এক্স সে আমাকে বলেছে যে, "তোমার সিস্টেমকে সিকিউর রাখার জন্য, তোমার অর্গানাইজেশনকে সিকিউর রাখার জন্য তোমাকে দিস দ্যাট ইউ হ্যাভ টু পারফর্ম। তোমাকে এগুলো তোমাকে পারফর্ম করতে হবে।"
তুমি হয়তো তুমি কোনো কথা তুমি শুনলেই না, তুমি তোয়াক্কাই করলে না, তুমি তোমার মতো ভাবে তুমি কোম্পানিটাকে চালাচ্ছ। তো তোমার কোম্পানিতে তোমার তো সাইবার সিকিউরিটি রিস্ক আসতেই পারে, আসবেই। কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশন। তো ডিফারেন্ট টাইপের অর্গানাইজেশন আছে যারা কিন্তু এই কমপ্লায়েন্স বা রেগুলেশন গুলো প্রোভাইড করে। আমি সেটা পরে আমি আসবো। ইট ইজ আ জিডিপিআর, একটা কোম্পানি বা অর্গানাইজেশন। আর এটা তোমার হচ্ছে হিপা। এগুলো সম্বন্ধে কিন্তু আমরা ডিটেইলসে আমরা পড়বো। হিপা। ওকে? তো এই পার্টিকুলার কিছু চ্যালেঞ্জেস কিন্তু অ্যাকচুয়ালি ফেস করে সাইবার সিকিউরিটি। ওকে? এছাড়া কিন্তু আরো অনেক চ্যালেঞ্জেস আছে। আমি কিন্তু এখানে বেসিক যে চ্যালেঞ্জেস গুলো বা মেইন যে চ্যালেঞ্জ গুলো আমি তোমাকে বললাম। এছাড়াও কিন্তু আরো অনেক চ্যালেঞ্জেস আছে। অতএব অতএব আমাদের সাইবার সিকিউরিটি কিন্তু একটা মানে ইজ নট জাস্ট আ টেকনিক্যাল ইস্যু। আমি আগেও বলেছি, ইট ইজ আ ক্রিটিক্যাল পার্ট অফ দ্য মডার্ন লাইফ। মানে আমাদের ডিপেন্ডেন্সিটা কিন্তু সবসময় কিন্তু ডিজিটাল কোনো ইনফ্রাস্ট্রাকচার এর উপরে। আর যত ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তোমার ইনক্রিজ করছে, আমাদের ডিপেন্ডেন্সি কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এমন কিছু একটা রোবাস্ট বা অ্যাডাপটিভ কিছু একটা সাইবার ডিফেন্স আমাদেরকে ভাবতে হবে। ওকে? আর যেভাবে তোমার ধরুন আমার থ্রেট তোমার যেভাবে বাড়ছে বা থ্রেটের তোমার যেভাবে ল্যান্ডস্কেপটা বাড়ছে, তার জন্য কিন্তু ওখান থেকে তোমার বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদেরকে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। আমাদের স্কিলড ম্যান পাওয়ার দরকার। আমাদের কিছু স্ট্র্যাটেজি দরকার, যেগুলো কিন্তু অবশ্যই এসেনশিয়াল, যাতে করে আমরা হয়তো এই সমস্ত থ্রেট গুলো থেকে আমরা কমব্যাট করতে পারি। ওকে? দ্যাট ইস দ্য চ্যালেঞ্জেস। দেন আমরা একটা কনসেপ্টে আমরা আসবো। এর পরবর্তী যে কনসেপ্টটা আমি আসবো সেটা হচ্ছে সাইবার স্পেস। এখানে কিন্তু প্রচুর টার্মস আছে। যে টার্মস গুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে সাইবার সিকিউরিটি। কারণ নতুন ধরনের একটা সাবজেক্ট, আর অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ওকে? কিছু টার্ম আছে, তোমাকে সেই টার্ম গুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবার তোমার যে কনসেপ্টে আসবো সেটা লাস্ট কনসেপ্ট আজকে আমাদের, সেটা হচ্ছে সাইবার স্পেস। সাইবার স্পেস। এতক্ষণ ধরে আমরা সাইবার সিকিউরিটি কনসেপ্টে আমরা ছিলাম। এবার আমরা আসবো সাইবার স্পেসের কনসেপ্টে। অবশ্যই আমার সাইবার সিকিউরিটির মধ্যে সাইবার থ্রেট তো আমরা অলরেডি পড়েছি, কি টাইপের সাইবার থ্রেট থাকতে পারে। তাদের কনসিকুয়েন্স গুলো আমরা দেখেছি। তো সাইবার স্পেস আর হচ্ছে সাইবার ফেয়ার, দুটো কনসেপ্ট কিন্তু এখানে রয়েছে সাইবার সিকিউরিটির মধ্যে। আমি প্রথমে তোমার সাইবার স্পেসের কনসেপ্টটা একটু আমি ক্লারিফাই করার চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত সবটা ক্লিয়ার সবার কাছে? এতক্ষণ পর্যন্ত যেটা বললাম আপ টু দিস, সবটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিরা? শ্রিয়া, দেবায়ন, আকাশ? হ্যাঁ স্যার, বোঝা গেছে। স্যার স্যার বলছি যে আপনার ডস অ্যাটাক মানে ডসের আমি ফুল কি আমি স্যার? এখন অ্যাটাক দিয়ে আসিনি। আমি জাস্ট তোমাকে কয়েকটা অ্যাটাকের নাম বলেছি। এখন অ্যাটাক তোমাকে জানতে হবে না। অ্যাটাকটা আমরা পড়বো। আমাদের একটা চ্যাপ্টার আছে অ্যাটাক। ওকে? আমি সেখানে ডস অ্যাটাক, ডিডস অ্যাটাক, আরো ডিফারেন্ট টাইপের অ্যাটাক কিন্তু আমি সেখানে এক্সপ্লেইন করবো। আমি জাস্ট তোমাকে একটা ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট দিয়েছি কিন্তু। ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটির মধ্যে। ওকে? এখন তোমাকে জাস্ট ওকে নামটা স্যার। তুমি জেনে রাখো। জাস্ট নামটা এখন জেনে রাখো। দেন তোমার হচ্ছে সাইবার স্পেস। সাইবার স্পেস হচ্ছে একটা ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট। সাইবার স্পেসটা হচ্ছে ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট, যেখানে কি হয় না, যে এনভায়রনমেন্টে আমার ডিজিটাল কমিউনিকেশন হচ্ছে, আমার ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, আমার অনলাইন অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম হচ্ছে বা টেক প্লেস হচ্ছে। তার জন্য কিছু কম্পিউটার নেটওয়ার্কস রয়েছে, ইন্টার কানেক্টেড তারা একে অপরের সাথে, বা কিছু ইন্টারনেট বেস কিছু টেকনোলজি ব্যবহার করে আমরা কাজ করছি। তো দ্যাট ইজ কল্ড সাইবার স্পেস। মানে সাইবার স্পেস ইজ আ ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেখানে হোয়ার আমাকে কি কাজ 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 হচ্ছে দেখো, যেখানে তোমার কিছু ডিজিটাল কমিউনিকেশন হচ্ছে, যে এনভায়রনমেন্টে কিছু ডিজিটাল কমিউনিকেশন, যে এনভায়রনমেন্টে আমার ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, যে এনভায়রনমেন্টে আমার অনলাইন কিছু অ্যাক্টিভিটিস টেক প্লেস হচ্ছে, অনলাইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস তোমার টেক প্লেস হচ্ছে, যে এনভায়রনমেন্টে হয়তো আহ, আমার এই সমস্ত টাস্ক গুলো পারফর্ম হচ্ছে, তার জন্য তোমার কি হচ্ছে না, থ্রু এই সমস্ত কাজগুলো তোমার কাজ থ্রুতে হচ্ছে না, থ্রু ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস। ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস। ওকে? সিএন। অ্যান্ড তার সঙ্গে তোমার হচ্ছে আর তোমার শুধুমাত্র নেটওয়ার্ক হলেই তো হবে না, তার সঙ্গে আমাকে কিছু ইন্টারনেট বেস কিছু টেকনোলজি থাকতে হবে, নাহলে তুমি ওই কাজগুলো কেমন করে করবো? দ্যাট ইজ আ ইন্টারনেট বেস কিছু টেকনোলজি। ইন্টারনেট বেস কিছু টেকনোলজি, তাকে আমরা বলছি, সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটার নামই হচ্ছে সাইবার স্পেস। ওকে? তাহলে এবার এই সাইবার স্পেসের আমার কিছু ফিচার্স আছে। এই সাইবার স্পেসের আমার কিছু ফিচার্স আছে। কি কি ফিচার্স? না, প্রথম ফিচার্সটা হচ্ছে যে
একটা গ্লোবাল নেটওয়ার্ক মানেই হচ্ছে তার মধ্যে আমার কিছু কম্পিউটার থাকবে, তার মধ্যে কিছু সার্ভার থাকবে, তার মধ্যে কিছু ডিজিটাল ডিভাইসেস থাকবে, আবার কিছু নেটওয়ার্কস থাকবে। তাহলে আমার গ্লোবাল নেটওয়ার্কটা হচ্ছে একটা সাইবার স্পেসের একটা ফিচার্স, বা এটাও কিন্তু একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি গ্লোবাল নেটওয়ার্কটা। তাহলে গ্লোবাল নেটওয়ার্ক। সেকেন্ড ফিচার্সটা হচ্ছে যে শুধুমাত্র যে আমার গ্লোবাল নেটওয়ার্ক থাকলেই তো হবে না। আমার সেখানে হয়তো থাকতে হবে কোনো ইন্টারনেট বা ইন্ট্রানেট বা কোনো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। তো এটাও কিন্তু অলরেডি ইনক্লুডেড আমার এই সাইবার স্পেসের মধ্যে। অর্থাৎ ইনক্লুডস ইন্টারনেট, ইন্ট্রানেট, আর তার সঙ্গে তোমার হচ্ছে ক্লাউড। ক্লাউড। আর থার্ড যে ফিচার্সটা সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমার সাইবার স্পেসে কিন্তু কোনো ফিজিক্যাল কোনো স্পেস নয়। তুমি হয়তো ভাবা যে একটা ফিজিক্যাল কোনো স্পেস যেখানে হয়তো আমার এই সমস্তগুলো রয়েছে। এটা কিন্তু একটা ভার্চুয়াল স্পেস বা একটা ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট। তাহলে আমার একটা মানে তুমি ঘুরিয়ে বলতে পারো যে এটা হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা ভার্চুয়াল ডোমেন বা লজিক্যাল ডোমেন অফ ইনফরমেশন এক্সচেঞ্জ। ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য একটা ভার্চুয়াল ডোমেন, সেটাই হচ্ছে আমার সাইবার স্পেস। ভার্চুয়াল ডোমেন ফর ইনফরমেশন এক্সচেঞ্জ। ফর ইনফরমেশন এক্সচেঞ্জ। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফিচার্স অফ সাইবার স্পেস। ওকে, এবার এই সাইবার স্পেসের মধ্যে আমার কি কি এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টগুলোর নামগুলো আমরা অলরেডি কিন্তু জেনে নিয়েছি। আমি এবার স্পেসিফিক্যালি কিছু এলিমেন্টের নাম বলবো যেগুলো হয়তো আমার সাইবার স্পেসের মধ্যে রয়েছে। কিছু এলিমেন্টের নাম আমরা এই সাইবার স্পেসের মধ্যে আমরা বলবো। যেমন ধরে নাও, দেখো হার্ডওয়্যার না হলে তোমার তো কোনো কাজই তুমি করতে পারবে না। দ্যাট ইজ আ হার্ডওয়্যার ফার্স্ট এলিমেন্ট। মানে আমার ধরো এই হার্ডওয়্যার ডিভাইস বলতে চাইছি আমি। তার মধ্যে ধরে নাও আমার কিছু সার্ভার আছে, আমার কিছু রাউটার রয়েছে, কিছু ইউজারের কিছু সিস্টেম রয়েছে। এই সমস্ত ডিভাইসগুলোকে বলছি আমি হার্ডওয়্যার ডিভাইসেস। আমার কিছু সফটওয়্যার থাকতে পারে, লাইক অপারেটিং সিস্টেম, কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কোনো প্রোটোকল, এটা তাই না? আমার থাকতে পারে কোনো ডেটা অ্যাজ আ এলিমেন্ট অফ সাইবার স্পেস। ওকে, বা ইনফরমেশন যাকে হয়তো আমরা ট্রান্সফার করছি বা স্টোর করছি। ওকে, আমার কিছু পিপল থাকবে এখানে বা ইউজার থাকবে যারা কিন্তু সাইবার স্পেসের একটা পার্ট। মানে ইউজার হতে পারে, সেখানে কোনো হ্যাকার হতে পারে, কোনো ডেভেলপার হতে পারে, এক্সেট্রা। আবার দেখো নেটওয়ার্কস, এই নেটওয়ার্কস এর মধ্যে আমার থাকতে হবে কোনো ইন্টারনেট নেটওয়ার্ক, যেটা হতে পারে কোনো ল্যান বা কোনো ওয়ান বা কোনো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, পিপল আর নেটওয়ার্কটা হচ্ছে আমার এলিমেন্ট অফ দ্য সাইবার স্পেস। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ সাইবার স্পেস বললে আমরা কিন্তু যেটাকে ফার্স্টে এক্সপ্লেন করতে পারবো যে হোয়াট ইজ সাইবার স্পেস, তার কি ফিচার্স আর তার কি হচ্ছে এলিমেন্ট। মানে আমাদের সাইবার সিকিউরিটি যা কিছু কাজটা করছি সবটাই কিন্তু একটা ভার্চুয়াল ডোমেনের উপরে কাজ করছি বা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের উপরে কাজ করছি। তো দ্যাট ইজ কল্ড সাইবার স্পেস। ওকে, দ্যাট ইজ কল্ড সাইবার স্পেস। তো এটা আমাদের আরেকটা কনসেপ্ট ছিল, সাইবার স্পেসের একটা কনসেপ্ট ছিল অ্যাকচুয়ালি। তো এটা আমরা জাস্ট দেখলাম। তো টাইপস অফ সাইবার থ্রেট আমি অলরেডি তোমার ডিসকাশন করেছি ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে। আমি এটাকে নিয়ে নেক্সট দিন আমি ইলাবোরেটলি আমি বলবো। আর এই সাইবার থ্রেট গুলো আসলে আমাদের আহ, যে সমস্যাগুলো হতে পারে, আমাদের কোনো ফিনান্সিয়াল ড্যামেজ হতে পারে, আমাদের ডেটা লস হতে পারে বা ডেটা থেফট হয়ে যেতে পারে, আমাদের রেপুটেশনাল একটা হার্ম চলে আসতে পারে, আমাদের লিগ্যাল কিছু পেনাল্টিজ হতে পারে, আমাদের হয়তো ডিস্ট্রাকশন অফ সার্ভিসেস হতে পারে। এগুলো কিন্তু কনসিকোয়েন্স অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ সাইবার থ্রেট। আর আমরা তোমার যে সাইবার থ্রেট গুলোকে আমি নামগুলো আমরা পড়েছি, যেমন ম্যালওয়্যার, ফিশিং, ডেনিয়াল অফ সার্ভিসেস বা ডিডস, ওকে, বা ডস বা ডিডস, ওকে, ম্যান ইন দ্য মিডল, ওকে, বা ইনসাইডার থ্রেট বা ক্রেডেনশিয়াল থ্রেট। আমরা কিন্তু আরো অনেক টাইপের সাইবার থ্রেট সম্বন্ধে আমরা পড়বো। ওকে, সাইবার থ্রেট সম্বন্ধে আমরা পড়বো। তো এই সাইবার থ্রেটটা আমরা কিছুটা দেখেছি পার্ট। কারণ সাইবার থ্রেটটা হচ্ছে বেসিক্যালি একটা পোটেনশিয়াল একটা ম্যালিসিয়াস অ্যাটেম্পট, যার থ্রু দিয়ে আমার হয়তো কোনো ড্যামেজ হতে পারে বা কিছু ডেটা স্টিল হতে পারে, চুরি হতে পারে, বা কোনো সার্ভিস হয়তো তোমার ডিস্টার্ব হতে পারে, বা কোনো সিস্টেম তোমার হয়তো করাপ্ট হতে পারে, বা কোনো নেটওয়ার্ক হয়তো তোমার করাপ্ট হতে পারে। তাকে আমরা এক কথায় বলতে পারি সাইবার থ্রেট বা পোটেনশিয়াল একটা ম্যালিসিয়াস একটা অ্যাটেম্পট। ওকে, তো এর সাথে সাথে তোমাদের আরেকটা কনসেপ্ট আমাদের আছে, সেটা হচ্ছে সাইবার সাইবার ওয়্যার ফেয়ার। ওকে, সাইবার ওয়্যার ফেয়ার। এই কনসেপ্টটা হয়তো আমি আজকে কিছুটা বলবো, কারণ আজকে প্রথম দিন আমি বেশি মানে ওভারলোড করব না কনসেপ্টগুলো, তাহলে আমাদের মাথা থেকে বেরিয়ে যাবে। তো এই সাইবার ওয়্যারফেয়ার, সাইবার ওয়্যার থেকে আমরা কিছু সাইবার স্পেস দেখলাম। সাইবার স্পেসের পর আমরা সাইবার থ্রেট দেখলাম। সাইবার থ্রেট তো আমরা আগেও দেখেছি আবার। আর এখানে তোমার চলে আসবো সাইবার ওয়্যারফেয়ার। ওকে,
তো জাস্ট আমি ডেফিনিশনটা বলব যে কাকে সাইবার ওয়্যারফেয়ার বলা হয়। কারণ অ্যাকচুয়ালি আমরা তো তোমার ডিফারেন্ট টাইপের আ ডিজিটাল অ্যাটাক গুলো সম্বন্ধে ধরুন আমরা তো মানে অলরেডি ফ্যামিলিয়ার। তাহলে সাইবার ওয়্যারফেয়ার কিন্তু অ্যাকচুয়ালি রেফার করে যে ইউজ অফ ডিজিটাল অ্যাটাক, ওকে? যার থ্রু দিয়ে আমি কোন একটা ধরে নাও হয়তো কোন একটা গ্রুপকে বা কোন একটা গ্রুপ ধরে নাও হয়তো এটা করছে আরেকটা করছে বা কোন ধরনের একটা কোন নেশন বা একটা কোন স্টেট ধরে নাও হয়তো এর একটা করছে বা কোন গ্রুপ ধরে নাও এটাকে করছে আরেকটা। যার থ্রু দিয়ে হয়তো কোন কিছু ডিসরাপশন হচ্ছে, কিছু ড্যামেজ হচ্ছে বা কিছু হয়তো নেশন এর কিছু ক্ষতি হচ্ছে বা আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এ হয়তো কিছু ক্ষতি হচ্ছে বা আমাদের হয়তো ইনফরমেশন সিস্টেম এ কোন কিছু ক্ষতি হচ্ছে। কিন্তু আমরা বলছি সাইবার ওয়্যারফেয়ার। মানে এটা একটা অ্যাকচুয়ালি মানে সাইবার ওয়্যার এর একটা মেলা। কারণ যেখানে কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে ইউজ অফ ডিজিটাল অ্যাটাক বলতে পারো এক কথায় যে ইউজ অফ ডিজিটাল অ্যাটাক, ইউজ অফ ডিজিটাল অ্যাটাক যার জন্য কিনা আমাদের ন্যাশনাল লেভেলের অনেক ক্ষতি হতে পারে বা আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেশনের বা আমাদের নেশনের তোমার ইনফরমেশন সিস্টেম সেটা তোমার ডিসরাপ্ট হতে পারে, সেটা তোমার ড্যামেজ হতে পারে, ওকে? ডিস্টার্বড হতে পারে, সেটা তোমার ধরে নাও ড্যামেজ হতে পারে, তোমার ধরে নাও অ্যাক্সিডেন্টালি লস হতে পারে। বা ধরে নাও তোমার হয়তো চুরি হয়ে যেতে পারে, থেফট হয়ে যেতে পারে। তো তার সেটাকে আমরা তার যে ইউজেস টাকে আমরা এক কথায় বলছি সাইবার ওয়্যারফেয়ার। ওকে? আর এই সাইবার ওয়্যারফেয়ার কিন্তু তার অনেক এক্সাম্পল আছে। যেমন ধরে নাও হয়তো আ মানে একটা সাইবার ওয়্যারফেয়ার হয়েছিল 2010 এ মানে একটা অ্যাকচুয়ালি একটা ভাইরাসকে ইউজ করা হয়েছিল যে ভাইরাসটা আমার ইরানের একটা নিউক্লিয়ার যে প্রোগ্রামস তাকে পুরোপুরি ধ্বংস করে ড্যামেজ করে দিয়েছিল। there is a আ Stuxnet 2010 বলা হয়। আবার রাশিয়া ইউক্রেনে তোমার সাইবার অ্যাটাক হয়েছিল। একটা মানে রাশিয়া ইউক্রেনের মধ্যে তোমার যে অ্যাটাকটা হয়েছিল না সেখানে কিন্তু পাওয়ার গ্রিড তোমার ডিসরাপশন হয়ে গেছিল। বা কিছু ডিসইনফরমেশন তোমার ক্যাম্পেইন হচ্ছিল। মানে উল্টোপাল্টা কিছু ইনফরমেশন তোমার ক্যাম্পেইনিং হচ্ছিল। আবার নর্থ কোরিয়াতে তোমার কিন্তু একটা অ্যাটাক হয়েছিল। তাকে তোমার সনি হ্যাক বলা হয়। 2014 এ হয়েছিল। এটা কিন্তু একটা মানে পলিটিক্যাল রিলেশনশিপ এর মানে ইয়ের জন্য কিন্তু এই কাজটা হয়েছিল অ্যাকচুয়ালি। ওকে? তো এই সমস্ত হচ্ছে তোমার হচ্ছে এক্সাম্পল অফ দ্যা সাইবার ওয়্যারফেয়ার। আর ডিফারেন্ট টেকনিক আছে যে টেকনিক গুলোকে ইউস করে তোমার সাইবার ওয়্যারফেয়ার করা হয়। তো আমি সেই টেকনিকে এখন যাচ্ছি না। জাস্ট আমি তোমাকে মানে হোয়াট ইস সাইবার ওয়্যারফেয়ার কাকে বলা হয়, আমি তোমাকে সেটাকে জাস্ট বললাম। আর এর অনেকগুলো ক্যারাক্টারিস্টিক ও আছে বা কিছু টেকনিক ও আছে যে টেকনিক গুলো ফলো করে সাইবার ওয়্যারফেয়ার করা হয়। যেমন সাইবার স্পাইং করা হয়, স্যাবোটেজ আছে, প্রোপাগান্ডা আছে বা ফিন্যান্সিয়াল অ্যাটাক আছে বা হ্যাকিং তো রয়েছেই আমাদের ডেটা লিকস বা হ্যাকিং তো আছেই। ওকে? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক অফ দ্যা সাইবার ওয়্যারফেয়ার এর। ওকে? আর অবশ্যই সাইবার ওয়্যারফেয়ার এর মধ্যে কিছু টেকনিক ও রয়েছে। আর সাইবার স্পেসটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো মডার্ন কমিউনিকেশন বা কন্ট্রোল সিস্টেম এর একটা ব্যাকবোন। কিন্তু এই সাইবার স্পেসটাকে ধ্বংস করার জন্য বা এই সাইবার স্পেসের মধ্যে তোমার যে সমস্ত ডিভাইস গুলোকে হ্যাক করার জন্য কিন্তু আমার যে ডিজিটাল অ্যাটাক এর যে ইউজেস টা সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার সাইবার ওয়্যারফেয়ার। আর সেটা যখন তোমার কোনো ন্যাশনাল লেভেলে যখন সেটাতে হয় তখন তাকে আমরা বলছি সাইবার ওয়্যারফেয়ার। ওকে? তো সিআইএ ট্রায়াড আমরা নেক্সট দিনই আমরা শুরু করব। সিআইএ ট্রায়াড এর তোমার আমরা তো আজকে জাস্ট কনফিডেনশিয়ালিটি বেসিক পার্টটা বলেছি যে আমার ইনফরমেশন বা ডেটা গুলো যাতে তোমার সবসময় আ অনলি অথরাইজড ইন্ডিভিজুয়াল কোনো অ্যাক্সেস করতে পারে তাকে এনশিওর করা হচ্ছে। সেটা হচ্ছে কনফিডেনশিয়ালিটি। আমরা ইন্টিগ্রিটি সম্বন্ধে বলেছি যে আমার ডেটাগুলো সবসময় যাতে অ্যাকুরেট থাকে, কনসিস্টেন্ট থাকে, যাতে করে তোমার ট্যাম্পার্ড না হয় বা আনঅথরাইজড কোনো এন্টিটি দ্বারা সেটাকে হয়তো তোমার অল্টার যাতে কেউ না করতে পারে। তাকে আমরা বলেছি ইন্টিগ্রিটি। আর থার্ড বলেছিলাম অ্যাভেইলেবিলিটি যে এনশিওরিং দ্যাট অথরাইজড ইউজার হ্যাভ অ্যাক্সেস টু দ্য ডেটা সিস্টেম হোয়েন নিডেড। তার যখন দরকার লাগবে সে যেন ওটাকে অ্যাক্সেস করতে পারে। কারা? না কোনো অথরাইজড কোনো ইউজার। তাকে বলেছিলাম অ্যাভেইলেবিলিটি। তাহলে এই ৩ টে পার্টকে আমি নেক্সট দিন আমি ইলাবোরেট করব। সিআই ট্রায়াড দিয়ে আমি নেক্সট দিনের ক্লাস আমরা স্টার্ট করব। তারপরে আমাদের ডিফারেন্ট টাইপের কনসেপ্ট আছে। ইউনিট 1 এর মধ্যে সাইবার টেররিজম আছে। ওকে? তো এটাও একটা কনসেপ্ট সাইবার টেররিজম। সাইবার টেররিস্ট আছে। ওকে? তো সেগুলো আমরা দেখবো অ্যাকচুয়ালি। আ আবার সাইবার সিকিউরিটির কিছু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। সেগুলোকে আমরা পড়বো। আর সাইবার ক্রাইম, সাইবার টেররিজম আমরা নেক্সট দিন আমরা কিন্তু ডিসকাশন করব। সাইবার ক্রাইম বা সাইবার টেররিজম এর কনসেপ্ট। আর তার সঙ্গে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এ কেন সাইবার সিকিউরিটিটা ইম্পোর্টেন্ট সেটা আমরা ডিসকাশন করব। আর তার সঙ্গে আমি থ্রেট গুলোকে একটু এলাবোরেট করব। তাহলে আমাদের ইউনিট 1 টা কিন্তু অনেকটা আমরা কভার করে ফেলতে পারবো। ওকে? আমাদের জাস্ট তোমার বেসিক কিছু কনসেপ্ট তোমার রয়েছে। আর আমাদের যে ডিফারেন্ট যে অর্গানাইজেশনাল যে ইমপ্লিকেশন আমাদের সাইবার সিকিউরিটির তো সেভাবে কিভাবে ইমপ্লিকেশন কিভাবে করা হয়, হ্যাঁ? তো সেইগুলোকেও আমরা নিয়ে একটু দেখব। তো এগুলো আমাদের সিলেবাসের মধ্যে একটা পার্ট।
আর সঙ্গে তোমার কিছু স্ট্র্যাটেজিও আছে, কিছু উম, মানে কি করে ম্যানেজ করবো সাইবার সিকিউরিটি আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে তার কিছু স্টেপসও আছে। সেই স্টেপস গুলো কিন্তু আমি নেক্সট দিন আমি পড়বো, অর্থাৎ নেক্সট দিনটা আমরা একটু ডিটেলসে আমরা পড়বো, যেখান থেকে কিনা আমরা ইউনিট 1টাকে হয়তো কিছুটা হলেও কভার করে ফেলতে পারবো। ওকে, তোমাদের সাইবার সিকিউরিটি সিলেবাসের মধ্যে। আর আমাকে অঙ্কনে একটু সিলেবাসটা একটু আমাকে পাঠিয়ে দিও, সাইবার সিকিউরিটি সিলেবাসটা আমাকে একটু পাঠাবে। ওকে স্যার, ওকে স্যার। আমার কাছে আছে সিলেবাসটা, কিন্তু আমি ওটা ওখানে তোমার সাইবার সিকিউরিটি সাবজেক্টটা পাচ্ছি না অ্যাকচুয়ালি। বাকি সমস্ত সাবজেক্ট রয়েছে, ওটাকে আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না বোঝা যাচ্ছে না। ওই অল সেম সিলেবাস বলে মাকড় একটা সিলেবাস ছিল, সেখান থেকেই খুঁজছি আমি, কিন্তু পাচ্ছি না। ওকে। ওখানে স্যার নাও থাকতে পারে স্যার, যেটা মানে যেটা আলাদা আলাদা করে আছে না, মানে যেটা 18-19 যেটা ওটার মধ্যে রয়েছে। মানে পুরোনো তোমার 22-23 মধ্যে নেই এটা, না 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 স্যার, ওটা 22-23 এর মধ্যে এটা নেই। ঠিকই বলেছো। স্যার 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 আপনার কি বলে আইটি কিন্তু স্যার মানে রয়েছে। আইটির মধ্যে আছে না, আইটির মধ্যে আমি তাহলে আইটির মধ্যে কোথাও দেখে নেবো। আমি আইটি সিলেবাস তোমার আমি অবশ্য আইটি দেখি না, আমি সিএসসি সিলেবাসটাই দেখছিলাম। আমি তাহলে আইটি মধ্যে তাহলে একবার দেখে নেবো। ওকে। তো আজকে স্যার এখানে যে হ্যাঁ ল গুলো আছে, ওই ল গুলো কি আমাদের ওই নেক্সট সেমে আবার সাইবার ল এন্ড এথিক্সেও কিছু কিছু আছে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সাইবার লতে কিন্তু এই আমি এখানে তোমার সাইবার লটা আমি তোমার হয়তো একটু পার্ট হয়তো আছে, আর না থাকলে আমি কিন্তু বলবো, সাইবার লটা কিন্তু বলবো, তুমি মানে তুমি জানা দরকার। আর তোমাদের পরবর্তী তোমার সাইবার ল এন্ড এথিক্স আছে, তোমার ওখানে কিন্তু তোমার সাইবার ল থাকবে, থাকবেই ওখানে। ওখানে আরো আরো হয়তো মানে এলাবোরেটলি থাকবে, এখানে হয়তো তোমার জাস্ট ব্রিফলি থাকবে। তো সেখানেও এখান থেকে আমি একটু কিছুটা কনসেপ্ট এখান থেকে তুমি শিখতে পারবে, সাইবার লয়ের কিছু কনসেপ্ট, বেসিক কিছু কনসেপ্ট, আর কিছু না। ঠিক আছে, বেশ, তাহলে আর কোনো কোশ্চেন তোমাদের আজকে টপিক থেকে, আজকে যেটা পড়লাম তার থেকে কোনো কোশ্চেন তোমাদের কাছে? আমরা আজকে সাইবার ওয়ারফেয়ার পর্যন্ত পড়লাম, আর কি টপিক বাকি আছে সেটা আমি বললাম তোমাকে, সেই টপিকগুলো আমাদের আর হয়তো নেক্সট দিনে আমাদের ওই বাকি টপিকগুলো কিন্তু আমরা কভার করে ফেলতে পারবো ইউনিট 1-এর। ওকে, সেই পার্টটা স্যার আমরা করবো। লাস্টে এটা মনে সাইবার ওয়্যারফেয়ারটা আরেকবার একটু রিপিট করে দেবেন, ভালো হয় আর কি। সাইবার ওয়ারফেয়ারটা একবার রিপিট করে দিচ্ছি, বেশ। তাহলে সাইবার ওয়ারফেয়ার দিয়ে যখন রিপিট করতে বললেই আমাকে, আমি একটা গল্প বলি, হ্যাঁ, সাইবার ওয়ারফেয়ার দিয়ে। আমার সাইবার ওয়ারফেয়ার তো ডিফারেন্ট, তার কিছু ইনসিডেন্টও তোমাকে বললাম। উম, চল, আমি ফার্স্ট একটা গল্প বলেছিলাম, সাইবার সিকিউরিটি প্রথমে একটা গল্প বলেছিলাম, কিন্তু অনেক পরে জয়েন করলে। ওকে, তো যাই হোক, চলো আমি গল্পটা উম, একটু বেঙ্গলিতে, অনেক টার্ম আমি বেঙ্গলিতে ব্যবহার করবো। বেঙ্গলি টার্ম গুলো প্রথম সাইবার সিকিউরিটি গল্পটা বলার সময় কিন্তু বেঙ্গলিটা ইউজ করেছিলাম। ওকে, যে সাইবার ওয়ারফেয়ার মানে হচ্ছে একটা অদৃশ্য একটা যুদ্ধক্ষেত্র। ঠিক আছে, অদৃশ্য একটা যুদ্ধক্ষেত্র। মানে একটা সময় খুবই আধুনিক দুটো দেশ ছিল। একটা দেশের নাম হচ্ছে টেকনোভিয়া, আর একটা তোমার দেশের নাম হচ্ছে ডিজিট্রোনিয়া। নামগুলো কিন্তু আমার দেওয়া। দুটো দেশই তোমার টেকনোলজিতে কিন্তু খুব শক্তিশালী ছিল, কিন্তু তারা যুদ্ধ করতো না বন্দুক বা বোমা দিয়ে, বরং একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্র তাদের মধ্যে তৈরি হয়েছিল। সেই অদৃশ্য যুদ্ধক্ষেত্রটার নাম হচ্ছে সাইবার স্পেস। তো সেখানে কিছু ডিজিটাল কিছু সৈন্যবাহিনী ছিল, যেমন টেকনোভিয়া গড়েছিল একটা শক্তিশালী সেনা বা উন্নত কম্পিউটারের একটা নেটওয়ার্ক, বিদ্যুৎ ব্যবস্থা, সামরিক যোগাযোগ, ব্যাংকিং, বিমান নিয়ন্ত্রণ, সরকারি তথ্য ভান্ডার, সবই কিন্তু তোমার ছিল ডিজিটাল। অপরদিকে ডিজিট্রোনিয়া গোপনে তোমার গড়ে তুলেছিল একটা গুপ্ত বাহিনী। তার একটা নাম ছিল, তোমার একটা গুপ্ত বাহিনী তোমার নাম ছিল। তারা ছিল তোমার বিশ্বের সব থেকে সেরা হ্যাকার, যারা কোনো দেশের সিস্টেমকে ভেঙে ফেলতে পারতো চুপিসারে। তাদের হাতে ছিল না কিন্তু কোনো অস্ত্র, তারা হয়তো যুদ্ধ করতো কিবোর্ড আর কোড দিয়ে। এবার একদিন এক আক্রমণ শুরু হয়ে গেছে, এক রাতে ডিজিট্রোনিয়া চালায় একটা ভয়ঙ্কর সাইবার আক্রমণ। তারা ছড়িয়ে দেয় একটা ব্ল্যাক আউট 23 নামে একটা মারাত্মক একটা ম্যালওয়্যার। মাত্র কয়েক মিনিটের মধ্যেই টেকনোভিয়ার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, ট্রাফিক সিগন্যাল কাজ করে না,
সেনাবাহিনীগুলো যোগাযোগ হারায়, ব্যাংকিং সিস্টেম করাপ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মানুষ টাকা তুলতে পারে না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিছু ভুয়ো খবর, মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এটাকেই বলা হয় সাইবার যুদ্ধ, যেখানে গোলা বারুদ নেই কিন্তু কোনো ক্ষয়ক্ষতি কিন্তু অনেক বিশাল। তো তখন টেকনোভিয়ার সাইবার ডিফেন্স কমান্ড দ্রুত পদক্ষেপ নেয়। তারা তখন কিছু ভাইরাস যে ছড়িয়ে পড়েছে তাকে থামাতে নেটওয়ার্কটাকে ফার্স্টে তারা বিচ্ছিন্ন করে। তারা সেখানে ব্যবহার করে ডিফারেন্ট টাইপের ফায়ারওয়াল বা কিছু সাইবার টুলস। ডিজিটাল ফরেনসিক দিয়ে তারা হামলার উৎসটা খুঁজে বের করার চেষ্টা করে। একটা পাল্টা সাইবার অপারেশন চালিয়ে ডিজিটোনিয়ার স্যাটেলাইট সিস্টেম বন্ধ করে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষেরা ক্ষতি না হয়। অবশেষে একদিন সমস্ত কিছু মিটিগেট করে বা শান্তি ফিরে আসলো। তখন দুই পক্ষই বুঝতে পারে যে পরবর্তী যুদ্ধটা আর মাঠে বা আকাশে বা সমুদ্রে হবে না, সেটা হবে কিন্তু সাইবার জগতে। তাহলে এই গল্প থেকে যেটা আমরা শিখলাম যে সাইবার ওয়ারফেয়ার এখন বাস্তব। দেশগুলো এখন তৈরি করছে কিন্তু সাইবার কিছু আর্মি। একটা ভাইরাসই কিন্তু একটা দেশের অর্থনীতি বা বিদ্যুৎ যোগাযোগ সবকিছু কিন্তু থামিয়ে দিতে পারে। আর সাইবার সিকিউরিটি মানে জাতীয় নিরাপত্তা, তাই না? দেশের প্রয়োজন এখন এথিক্যাল হ্যাকার, সাইবার এক্সপার্ট বা ফরেনসিক যারা বিশেষজ্ঞ তাদের কিন্তু যারা হয়তো ডিজিটাল আমাদের রক্ষাকর্তা। ওকে? তাহলে এটাকে আমরা এক কথায় বলতে পারি সাইবার, তুমি যে কনসেপ্ট আমাকে বলতে বললে, সেই গল্পটা তার মিনিংটা তুমি বুঝতে পারলে কি বলতে চাইলাম আমি? যে সাইবার ওয়ারফেয়ার বলতে কি বোঝায়? হ্যাঁ স্যার। হুম? তো আমি সেটাই হ্যাঁ তোমাকে স্যার। এখানে আমি সাইবার ওয়ারফেয়ার আমি সেটাই কিন্তু এক্সপ্লেন করেছিলাম। একটু অন্যভাবে বলেছিলাম সাইবার ওয়ারফেয়ারটা। কিন্তু গল্পের মতো করে বললে এইভাবে কিন্তু গল্পের মতো করে বলে এইভাবে বলা যায়। আমি বলেছিলাম যে ইউজ অফ ডিজিটাল অ্যাটাক বাই ওয়ান নেশন বা ওয়ান স্টেট বা কোনো গ্রুপ, যাতে করে ডিস্টার্ব করে বা ড্যামেজ করে বা কোনো আদার্স কোনো ন্যাশনের কিন্তু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ধ্বংস করে দেয়। তো তার জন্য কিন্তু আমার দুটো দেশ নিয়ে আমি কথা বললাম। এটা হচ্ছে আমাদের সাইবার ওয়ারফেয়ার। আমি তো এক্সাম্পল বলেছিলাম, স্টাক্সনেট বলেছিলাম 2010, রাশিয়া ইউক্রেনে তোমার সাইবার অ্যাটাক বলেছিলাম, নর্থ কোরিয়া তোমার বলেছিলাম যে সনি হ্যাক। ওকে? তাহলে এগুলো সবই কিন্তু হচ্ছে এক্সাম্পল অফ দ্য সাইবার ওয়ারফেয়ার। ওকে? তো এরকম কিন্তু আমি প্রতিটা কনসেপ্টের জন্য কিন্তু একটা করে গল্প বলবো। এবারে কিন্তু এই টেকনিকটা আমি নতুন স্টার্ট করেছি। আগে আমি গল্প বলতাম না। আগে আমি কনসেপ্ট গুলো বলতাম অ্যাকচুয়ালি। তার মধ্যেই কনসেপ্টটাকে বোঝাতাম। কিন্তু এখন এই কিছু কনসেপ্ট গুলোকে কিন্তু আমি গল্পের মতো করে বলছি। যাতে করে সেটা আমাদের কাছে বুঝতে আরো সুবিধা হয়। তাহলে এই গল্পটা শুনে সবার ভালো লাগলো তো? যে সাইবার ওয়্যারফেয়ার বলতে কি বোঝায়? হ্যাঁ স্যার। এই গল্পের মধ্যে কিন্তু সাইবার ওয়্যারফেয়ার কিন্তু কনসেপ্টটা কিন্তু লুকিয়ে রয়েছে। যে কি মিন করছে অ্যাকচুয়ালি সাইবার ওয়্যারফেয়ার। ওকে? বেশ, আমি আজকে আর এটাকে এলাবোরেট করব না। আজকে আমরা ক্লাস শেষ করব ডে 1। ওকে? তো এর পরবর্তী ক্লাসগুলো সবাই একটু করবে, কারণ একে তো তোমাদের কম স্টুডেন্ট, তো তাতেও আমি কিছু টিচারকে আমি অ্যারেঞ্জ করেছি। তো তোমরা একটু ক্লাসটা না করলে কি সেই ক্লাসটা আর হবে না। কারণ সেই আসলে তোমার ধরো পার সাবজেক্টে তোমার ৩ জন ৪ জন করে, কোনো সাবজেক্টে আবার ২ জনও আছে। তো এই ৩ জন ৪ জন করেও কিন্তু আমাকে টিচার অ্যারেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ? কারণ যেহেতু আমি এটা ভেবেছিলাম যে এবারে হয়তো ব্যাচটা আমি স্টার্টই করব না। ঠিক আছে? কিন্তু তাও দেখলাম যে না, তোমাদের সমস্যা হবে কিছু জনের যারা হয়তো চাইছো। তো তার জন্য আমার এটাকে অ্যারেঞ্জ করা। আর অতএব ক্লাসগুলো কিন্তু করবে, ক্লাসগুলো কিন্তু মিস করবে না। ক্লাসগুলো যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু করার চেষ্টা করবে। আর আমি হয়তো সমস্ত সাবজেক্ট হয়তো অ্যারেঞ্জ করতে পারিনি। অনেকে হয়তো সবগুলো অ্যারেঞ্জ হয়ে গেছে। অনেকের হয়তো ২-১টা একটা করে হয়তো অ্যারেঞ্জ হয়নি। কারণ এখন এই সেমিস্টারে তোমার এত বেশি ইলেকটিভের বেশি চয়েস না। এতগুলো সাবজেক্ট তার তোমাদের ১০ জন ১১ জন স্টুডেন্টের জন্য হয়তো তোমার ১০ টা সাবজেক্ট হয়তো আমাকে অ্যারেঞ্জ করতে হবে। তো সেটা তো কোনোভাবেই পসিবল নয়। তো যেগুলো অ্যারেঞ্জ করতে পারিনি আমি, যে সাবজেক্টগুলো, তার হয়তো আমি মেশিন লার্নিং বা ক্লাউডের হয়তো আমি আমার লেকচার্স, আমি ভিডিওস বা নোটস আমি প্রোভাইড করবো বা সাজেশন তো প্রোভাইড করবোই। তো সেগুলোকে দেখে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে বা বুঝতে হবে। আর তোমাদের মেশিন লার্নিং এর সিলেবাসটা খুবই কম, বা ক্লাউডের সিলেবাসটা হয়তো একটু বড়, কিন্তু মেশিন লার্নিং ইয়েটা কিন্তু খুবই কম সিলেবাসটা। সফট কম্পিউটিং আমরা অ্যারেঞ্জ করেছি। তাদের নিউরাল নেটওয়ার্ক আছে না, তারা কিন্তু সফট কম্পিউটিং এর ক্লাসটা করলে তাদের কিন্তু অনেকটা পোর্শন কভার হয়ে যাবে। ওকে? তো ওটাও কিন্তু একসঙ্গেই তোমার হয়ে যাবে। আর তো সাবজেক্ট কিন্তু বাকি থাকছে না। হয়তো অঙ্কনের একটা সাবজেক্ট বাকি থাকবে। ওদের আইটিতে হয়তো একটা সাবজেক্ট আছে, সেটা আমি বিকে স্যারকে বলেছি। তো বিকে স্যার কিন্তু ওই সাবজেক্টে কিন্তু পুরোপুরি হেল্প করে দেবে। নোটস বা হয়তো কোনো হয়তো একটা পোর্শন হয়তো বলার দরকার আছে, সেটা কিন্তু ক্লাস শেষে হয়তো বিকে স্যার ওটা বলে দেবে। বলে দিয়ে ওটা কভার করে দেবে। ওকে? তাহলে তোমাদের কিন্তু অলমোস্ট সমস্ত সাবজেক্ট কিন্তু কভার হয়ে থাকলো। ঠিক আছে? তো সফট কম্পিউটিং বা মাল্টিমিডিয়া টেকনোলজি তোমাদের মধ্যে সবারই আছে মাল্টিমিডিয়া টেকনোলজি? হ্যাঁ স্যার। ক্লাসে আমার নেই। নেই। আমি ওখানে দেখতে পাচ্ছিলাম কয়েকজনের ছিল মাল্টিমিডিয়া টেকনোলজি।
তো যাই হোক সেটা আমরা অ্যারেঞ্জ করেছি, সব কম্পিউটিং অ্যারেঞ্জ করেছি। তো আজকে তো এটা তো ম্যানেজ করলাম। সাইবার সিকিউরিটি অ্যারেঞ্জ হয়েছে। আর মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিংও অ্যারেঞ্জ হয়ে গেছে। কারণ ওটা আমার লেকচারই আছে। অতএব সেটা রেকর্ডিং দেখলে কোনো সমস্যা হবে না। আর আমাদের যে কমন যে সাবজেক্ট সেটা তো বিকে স্যার তো নেবেই সেটা। সেটাও কিন্তু তোমাদেরকে ক্লাসটা করতে হবে। তো ওটা বিকে স্যার নেবে। অর্থাৎ তোমার তো অনেকগুলো সাবজেক্ট অ্যারেঞ্জ হয়ে গেল। ২ টো ৩ টে ৪ টে ৫ টা ৬ টা সাবজেক্ট কিন্তু ম্যানেজ করতে পেরেছি। ৬ টা সাবজেক্ট। ওকে? ঠিক আছে? স্যার মাল্টিমিডিয়াতে একটা একটা দেখলাম জিনিস রয়েছে, মানে আইটি তে মাল্টিমিডিয়া আগে হচ্ছে, সিএসসি তে মাল্টিমিডিয়া পরে, মানে আচ্ছা, আচ্ছা। মানে এখন মাল্টিমিডিয়াতে মানে কতগুলো স্টুডেন্ট? আমি তো সেদিন দেখলাম যে বেশ কয়েকজন বলল তো আমার আছে মাল্টিমিডিয়া। হ্যাঁ স্যার, আমারও আছে মাল্টিমিডিয়া। হ্যাঁ, মাল্টিমিডিয়া তোমার বেশ কয়েকজনের আছে। ওকে, সেটা অসুবিধা নেই। মাল্টিমিডিয়া আমাদের হবে। ওটা সৈকত পড়াবে মাল্টিমিডিয়াটা। ঠিক আছে? আ ওর ক্লাসটা তোমরা করো। ওর ক্লাসটা তোকে ভাল লাগবে। আর মাল্টিমিডিয়া এমনিতে খুব সহজ একটা সাবজেক্ট। খুব ইজি একটা সাবজেক্ট হচ্ছে মাল্টিমিডিয়া। যারা তোমরা যারা ডিআইপি পড়ে এসছো তাদের কাছে তো কোনো ব্যাপারই না মাল্টিমিডিয়া সাবজেক্ট। যারা ডিআইপি পড়ে এসছো বা ডিজিটাল ইমেজ প্রসেসিং যারা পড়ে এসছো তাদের কাছে কিন্তু সাবজেক্টটা কোনো ব্যাপারই না। ঠিক আছে? খুব সহজ একটা সাবজেক্ট। ওটা আমি পড়াতে পারতাম। কিন্তু ওটা আমার স্লট বলতে আমার কোনো স্লট কিছু ফাঁকাই নেই। আমি সাইবার সিকিউরিটি স্লটটাকে কোনোরকম করে রবিবার দিনই ম্যানেজ করেছি। এখনো আমার কাছে বিটেক 3rd সেমিস্টার এখনো স্টার্ট হয়নি। বিটেক 3rd সেমিস্টারে আমার এখন ২ টো স্লট আমাকে খুঁজে বের করতে হবে। আমি কোত্থেকে বের করব আমি জানি না। মানে এত বেশি এনগেজমেন্ট হয়ে যাচ্ছে আর এত বেশি ব্যাচ চলে আসছে না, মানে স্লট গুলো পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে আমার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না যে সমস্ত জায়গাতে পার্টিসিপেট করা বা সমস্ত ব্যাচে। তাও আমি চেষ্টা করি প্রতিটা ব্যাচে আমার ম্যাক্সিমাম সাবজেক্ট গুলো, বেশিরভাগ সাবজেক্ট আমার নিজের হাতে রাখার। কিন্তু আমারও তো একটা ধরে নাও মানে পুরো ইয়ার বাউন্ডেশন রয়েছে। আমার নিজের অফিস থাকে, সেই অফিসটা সামলে ওখানে আমার ৮ ঘন্টা সময়টা ওখানেই চলে যায়। তো এত কিছু সামলে সব দিকটা মানে এত ব্যাচে পার্টিসিপেট করাটাও খুব সমস্যা হয়ে যাচ্ছে। এবার সে না পারছে সেগুলোকে বন্ধও করতে, মানে যত দিনের পর দিন সেটা বেড়ে যাচ্ছে আলটিমেটলি, তাই না? তো যাই হোক, চলো এইভাবে অসুবিধা কিছু হবে না। তবে তোমরা ক্লাসটাকে ফলো করো। যারা যে ক্লাসগুলো ফলো করলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমি সবসময় চেষ্টা করি যে কোয়ালিটি কিছু টিচার আনার, বা যারা ক্লাস নেয় তারাও হয়তো যাতে আমার মতনই তোমরা হয়তো বুঝতে পারো তাদের কাছ থেকে তাদের পড়াগুলোকে। অথচ একটু জাস্ট ফ্লেভারটা আলাদা। অবশ্যই প্রত্যেকের পড়ানোর স্টাইলটা ডিফারেন্ট। তো ফ্লেভারটা আলাদা। কিন্তু তোমাকে সেগুলো তোমাকে দেখে পড়ে বুঝতে হবে। অসুবিধা কিছু হবে না। ঠিক আছে? যে পড়াবে সেও খুব যথেষ্ট ভালো। আমার স্টুডেন্ট যথেষ্ট ভালো পড়ায়। তোমরা হয়তো মনীষের ক্লাস অনেকে করেছো। তো ওই মনীষদের ব্যাচেরই আমার স্টুডেন্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো অতএব অতএব কোনো সমস্যা নেই। মনীষেরই বন্ধু ওটা। আমার স্টুডেন্ট তো খুব ভালো পড়াবে, কোনো সমস্যা নেই। ওর ক্লাসও তোমরা করো। সব কম্পিউটিং আর মাল্টিমিডিয়া টেকনোলজি দেখবে খুব ভালো লাগবে। ঠিক আছে? ওর গ্রুপেও আছে, সৈকত গ্রুপেও আছে। অসুবিধা নেই। হুম? আর স্যার বলছিলাম যে ক্লাসরুমের লিঙ্কগুলো কি হ্যাঁ, দেবো, মানে দেবো, পরে দেবো, দেবো। প্রোভাইড করা হবে? না, না, পরে নয়। আমি দেবো। আমি এই উইকেই তোমার দিয়ে দেবো। মানে এই মঙ্গলবার করে আমি দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মঙ্গলবার স্যার, করে আমি ঠিক দিয়ে দেবো। আছে। এই তো জাস্ট স্টার্ট হলো। আমি যখন ক্লাসরুমটা ক্রিয়েট করি অ্যাকচুয়ালি। স্টার্ট হয়ে যাক, তারপরে ক্লাসরুমটা ক্রিয়েট করে এখন যে আমি ভিডিওগুলো পাঠাবো আমি সেগুলো এখন গ্রুপেই দেবো। তারপরে আমি শুধু ক্লাসরুমে আপলোড করে দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ওকে। ওকে স্যার। ঠিক আছে, চলো, চলো। গুড নাইট। গুড নাইট। ওকে স্যার, গুড গুড নাইট নাইট স্যার। স্যার। গুড নাইট স্যার।